বাকি ক্লাসে, যেহেতু আজকে অনেক কন্টেন্ট নিয়ে আলোচনা, তার মানে আজকে কিন্তু খুব একটা আমরা কমেন্টও পড়তে পারবো না, তাই না? আজকে আমরা সরাসরি ক্লাসটা আসলে নেওয়ার দিকে আমরা ফোকাস করব, তোমাদেরও যেন সময় নষ্ট না হয়, সময় নষ্ট না হয় সেই দিকেও আমরা খেয়াল রাখবো। আচ্ছা, আমরা একটু শুরু করি তাইলে। জি আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা তাইলে প্রথম স্লাইডে একটু চলে যাই। লাল সালু উপন্যাস লিখেছেন কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। তার লেখা একটি, তোমরা উপন্যাস অলরেডি পড়ে ফেলেছো, বহিপীর, এসএসসি তে ছিল। হ্যাঁ, বহিপীর ছিল, আমাদের সময় ছিল। আচ্ছা, তার মানে আমরা কবি পরিচিতি বা লেখক সম্পর্কে একটু ধারণা নেই। হ্যাঁ, সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি জন্মগ্রহণ করেন 1922 খ্রিস্টাব্দের 15ই আগস্ট। তার লেখা উপন্যাস গ্রন্থ আছে লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো, দি আগলি এশিয়ান। তারপর গল্প গ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই নয়নচারা, দুই তীর, অন্যান্য গল্প। নাটক আছে সুরঙ্গ, বহিপীর, তরঙ্গভঙ্গ এবং উজানে মৃত্যু। তিনি মৃত্যুবরণ করেন 1971 সালে এবং প্যারিসে। আচ্ছা আচ্ছা, মোটামুটি কবি পরিচিতি সম্পর্কে একটা ধারণা পেলাম। আমরা কি সঠিক জায়গায় আছি? ওকে, আচ্ছা, আমরা এখন চরিত্রগুলো একটু বিশ্লেষণ করি। লাল সালু উপন্যাস শুরুর আগে যেহেতু চরিত্রগুলো একটু জানা জরুরি। লাল সালু উপন্যাসের মধ্যে বেশ ইন্টারেস্টিং কিছু চরিত্র আছে। বিশেষ করে প্রথম চরিত্রটাই শুরু হয়েছে কে? মাজার ব্যবসায়ী অর্থাৎ মজিদকে দিয়ে আছে। ওকে, আচ্ছা, এখানে মজিদ আমাদের যে উপন্যাসের একদম প্রধান চরিত্র হলেও কিন্তু সে নায়ক নয়, সে আসলে খলনায়ক বা এরকম ভূমিকায় আছে। সে একজন মাজার ব্যবসায়ী, ঠিক আছে। রহিমা ছিল মজিদের প্রথম স্ত্রী, জমিলা তিনি মজিদের দ্বিতীয় স্ত্রী। এরপর আমরা দেখতে পাই খালেদ ব্যাপারী ছিল গ্রামের সবচেয়ে সম্পদশালী ব্যক্তি অথবা গ্রামের মাতব্বর যাকে আমরা বলি। তার প্রথম বিবি ছিল আমেনা, দ্বিতীয় বিবি তানু বিবি। ওকে, আচ্ছা, তারপর আমরা দেখতে পাই ধলা মিয়া, তিনি ছিল তানু বিবির বড় ভাই। তাহের কাদের রতন, এরা তিন ভাই। এই তাহের কাদেরই প্রথম মজিদের যে গ্রামে আগমন সেটি দেখতে পাই। হাসুনির মা, এই তাহের কাদের রতন যে তিন ভাই, এই তিন ভাইয়ের বিধবা বোন। তাদের বাবা মাকে নাম দেওয়া হয় না, তাদের বাবা মাকে বুড়ো বুড়ি বলে সম্বোধন করা হয়েছে। আক্কাস আলী ছিল প্রগতিশীল যুবক, গ্রামের একমাত্র বলা যায় যে সচেতন যুবক। মোদাব্বের ছিল আক্কাসের বাবা। আচ্ছা, আওয়ালপুরের পীর মজিদের বলা যায় প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে। সেই মহব্বতনগর গ্রাম থেকে 3 গ্রাম দূরের একটি আওয়ালপুর গ্রাম, সেই গ্রামের একটি পীরের আবির্ভাব হয়, তাকেই আওয়ালপুরের পীর হিসেবে বলা হয়েছে। মতলুব খাঁ ইউপি প্রেসিডেন্ট, আওয়ালপুরের পীরের যে প্রধান খাদেম ছিলেন তিনি। আচ্ছা, মানু ছিল গ্রাম্য যুবক, হাসুনির মা তাকে পছন্দ করত। কালুমতি গ্রাম্য যুবক, দুদু মিয়া 7 সন্তানের বাবা, সে আবার কালমা জানে না, ঠিক আছে, অর্থাৎ কালেমা আমরা যেটাকে বলি শুদ্ধ ভাষায়, সে খেতে পায় না এরকম বলতে থাকতো, এটা তার একটি স্বভাবের মধ্যে পড়ে। আচ্ছা, শিকারী মহব্বতনগরে যার পূর্বপুরুষের বাস, সলেমনের বাপ যে 80 পর বৃদ্ধ, হাঁপানি রোগী। 80 পর অর্থাৎ তার বয়স অনেক বেশি, ঠিক আছে, 80 পার হয়ে গেছে এরকম। খেতানির মা, তিনি পক্ষাঘাতগ্রস্ত রোগে আক্রান্ত। ছুনুর বাপ, তিনিও একটি মরণ ব্যাধিতে আক্রান্ত। খোদেজা বুবু জমিলার বড় বোন। খ্যাংটা বুড়ি, তার একমাত্র ছেলে মারা যায় এবং মারা যাওয়ার পর সে যার যে সহায় সম্পত্তি ছিল সেগুলো মাজারে দান করে দেয়। এমন সমীর উদ্দিন ছিল কোচবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করে এমন এক ব্যক্তি। কোচ অর্থ এখানে হচ্ছে তোমার মাছ ধরার এক ধরনের বর্ষা টাইপের অস্ত্র, ঠিক আছে, সেটা বিদ্ধ হয়ে তিনি মারা যান। আবেদ জাবেদ সমীর উদ্দিনের মৃত্যুতে দানবীয় উল্লাস প্রকাশকারী 2 ভাই। মোল্লা শেখ ছিল জানাজার ইমামতকারী, বুড়ো আওলাদ ছিল জিকিরের সময় যাতায়াতকারী এবং রেহান আলী ছিল গ্রামের মাতব্বর। আচ্ছা, আমরা একটু কষ্ট করে যদি, যেহেতু অলরেডি হচ্ছে আমাদের প্রধান যে চরিত্রগুলো আছে, প্রধান চরিত্রগুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া হলো, তার মধ্যে থেকে আমরা যদি নাটকের একটা সারমর্ম তুলে ধরতে চাই, তাহলে ওরা সিনারিটা বুঝতে পারবে। দুঃখিত, উপন্যাসের একদম টোটালি সার সংক্ষেপটা আমরা তোমাদেরকে একটু বলি, তাইলে বোঝাটা একটু সুবিধা হবে। ওকে, শুরু করি তাইলে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখতে পাই মহব্বতনগর গ্রাম। এই গ্রামে আসলে মানুষজন কুসংস্কারে ছিন্ন হয়েছিল, ঠিক আছে। তারা অনেক ধর্মীয় গোড়ামিতে বিশ্বাস করত। তারা পীরকে, হয়তোবা পীর তখনও ছিল না, কিন্তু তারা এগুলো ধর্মীয় গোড়ামিতে বিশ্বাস করত। এমন সময় দেখা যায় যে নদীতে, যে আমরা একটু আগে দেখে আসলাম, ঠিক আছে, তাহের কাদের তারা নৌকা বইছিল। এমন সময় তারা দেখতে পায় যে গ্রামের একটি নদীর আর কি কূলে একটি উঁচু জায়গায় এক ব্যক্তি নামাজ পড়ছে, ঠিক আছে। এরকম জায়গায় সাধারণত কেউ নামাজ পড়ে না, তারা দেখে খুব অবাক হয়। তারপর তারা গ্রামে ফিরে আসে, অর্থাৎ মহব্বতনগরে ফিরে এসে দেখতে পায় যে লোককে তারা দেখেছিল নামাজ পড়রত অবস্থায়, সেই লোকটি এসে গ্রামে হইচই বাঁধিয়ে দিয়েছে। তারা সে আর কি গ্রামের সব লোককে অপবাদ দিচ্ছে যে তারা আসলে অশিক্ষিত, তাদের কোনো জ্ঞান নেই, তারা বেআইলেম, ঠিক আছে, তাদের কোনো ধর্মীয় জ্ঞান নেই, তারা জানেই না যে তাদের গ্রামে একটি পীরের কবর রয়েছে, তারা সেই পীরকে সম্মান প্রদর্শন করে না। এই শুনে তো মহব্বতনগর গ্রামের যে অধিবাসীরা তারা সবাই অবাক হয়ে যায় যে তারা এখনো জানেই না যে এই গ্রামে কোনো
পীরের আসলে কবর রয়েছে। তখন মজিদ জানায় যে হ্যাঁ, মোদাসসির পীর নামের একজন পীরের কবর রয়েছে, যিনি তাকে স্বপ্নে দেখা দিয়েছেন। স্বপ্নে দেখা দিয়ে বলেছেন যে গিয়ে এই কবরকে আমার পরিষ্কার করো, সেখানে দেখভাল করো, ঠিক আছে। আচ্ছা, সেজন্য যে এলাকার মানুষের যে আর কি জ্ঞানকে ফিরিয়ে দিতে, এলাকার মানুষ যে অজ্ঞতায় আছে তাদেরকে জ্ঞান ফিরিয়ে দিতে মজিদ এসেছে। তারপর হ্যাঁ, যে কবরটি ছিল একদম জঙ্গলের মাঝখানে, গ্রামের লোকজন সেই কবরটি আসলে পরিষ্কার করে একটি লাল কাপড়, এই শালু অর্থ কাপড়, ঠিক আছে, এই লাল কাপড় দিয়ে কবরটি ঢেকে দেয়, এখানে মাজার সৃষ্টি হয়। এ থেকে এই উপন্যাসের নাম লাল সাধু। তো এভাবে ধীরে ধীরে মাজারের যে প্রতিপত্তি সেটা বাড়তে থাকে, মানুষ মাজারে একদম মানে মনোনিবেশ করে থাকে, তাদের যে উৎপাদিত ফসল, টাকা পয়সা সবকিছু মাজারে দিতে থাকে। মাজারের যেমন প্রতিপত্তি বা ক্ষমতা বাড়তে থাকে, একই সাথে মসজিদেরও কিন্তু ক্ষমতা বাড়তে থাকে এবং সম্পদও বাড়তে থাকে। সে যখন গ্রামে প্রবেশ করে তার কিন্তু কিছুই ছিল না, কিন্তু এমন সময় দেখা যায় যে তার বাড়িঘর হয়ে গেছে, অনেক জমি জমা হয়ে গেছে, ঠিক আছে। অর্থাৎ যে মাজারের জন্য যে মানুষজন দান করত সে কিছু তাও নিজেও নিত। এরপর দেখা যায় যে রহিমা বিবি নামের একজনকে মজিদ বিয়ে করে আনে। রহিমা বিবি ছিল বিধবা, তাকে পছন্দ করে মজিদ বিয়ে করে আনে, এবং দেখা যায় যে রহিমা বিবি খুবই ধর্মভীরু মানুষ এবং খুবই আর কি স্বামীর ভক্ত, ঠিক আছে। সে মজিদকে খুবই বিশ্বাস করে এবং মজিদকে আর কি খুবই ভয় করে। তো দেখা যায় যে সে খুব পরিশ্রমী, ঠিক আছে। সে বাড়ির সব কাজকর্ম করছে, নামাজ পড়ছে এবং তার স্বামীর সেবা করছে, তা বাদে আর তার দিকে কোনো ধ্যানমগ্নতা নেই। তো এমন সময় বলা হয় যে গ্রামে অন্যান্য যে ব্যক্তিরা ছিল তাদেরও সব একই কাজ, যে তারা এসে ওই মাজারের সামনে, যেই মাজার পূজা বলি আমরা, মাজার পূজা করতেছে বা মাজারের সামনে ধ্যান করতেছে, ঠিক আছে। এবং যে পরিশ্রম করতো, তারা কঠিন পরিশ্রম করতো, তারা ধান চাষ করতো, মাছ চাষ করতো, এই ধরনের কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছিল। আচ্ছা, এখানে আমরা একটি চরিত্র আলোচনা করেছি, খালেক ব্যাপারী, তাই না। খালেক ব্যাপারী ছিল গ্রামের মাতব্বর এবং সম্পদশালী একজন ব্যক্তি। তো মজিদ এবং খালেক ব্যাপারীর মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। মজিদ খালেক ব্যাপারীর সাথে ভালো সম্পর্ক রেখেছিল, কারণ সে মনে করতো যেহেতু খালেক ব্যাপারী একজন ক্ষমতাবান ব্যক্তি, তার সাথে থাকলে মজিদের ক্ষমতাও বৃদ্ধি পাবে। আবার খালেক ব্যাপারী মনে করতো যেহেতু মজিদ একটু ধর্মপ্রাণ ব্যক্তি, তাকে সবাই মান্য করে, তাহলে তার সাথে যদি খালেক থাকতে পারে তাকেও সবাই সম্মান করবে এবং সেটা তার জন্য ভালো অবশ্যই। আচ্ছা, তারপর আমরা দেখতে পাই যে হাসুনির মা একদিন মজিদের বাড়িতে এসে রহিমার কাছে বিচার দিতে থাকে, এরকম করে বলতে থাকে যে মজিদের কাছে যেন সে তার হাসুনির মায়ের জন্য মৃত্যুর কামনা করে। কেন, কি হয়েছে? কারণ হাসুনির মা, যে বুড়ো বুড়ির আমরা আলোচনা করলাম চরিত্রতে, তো দেখা যায় যে তারা খুবই ঝগড়াঝাটি করতো, ঠিক আছে। তাদের অনেক বয়স হয়ে গেছে কিন্তু তারা অনেক ধরনের অশান্তি সৃষ্টি করতো। হাসুনির মা এসব সহ্য করতে না পেরে মজিদের কাছে সে বিচার দেয়। মজিদ হাসুনির মার বাবাকে ডেকে পাঠিয়ে এ ধরনের কথা বলে যে তুমি এরকম কেন করো, ঝগড়াঝাটি করবা না, ঠিক আছে। তো এই শুনে আসলে হাসুনির মার যে বাবা, সে আসলে আরো ক্ষিপ্ত হয়ে যায় যে আমার নামে বিচার দিয়েছে, সে মজিদের কাছে বাড়ির খবর বাইরে বলেছে। তাহলে সে কি করে, সে বাড়িতে এসে হাসুনির মাকে মারধর করে। হাসুনির মা আবার গিয়ে মজিদের কাছে বিচার দেয়। এর আগে তো হাসুনির মার বাবাকে সে একা ডেকে কথা বলেছিল, তাই না। কিন্তু এবার সে কি করে, গ্রামের যত মুরব্বী আছে বা মাতব্বর আছে, খালেক ব্যাপারী, সবাইকে নিয়ে একটি বিচার বসায়। এই বিচারে সেই বুড়োকে অনেক অপমান করে। এক পর্যায়ে দেখা যায় যে বুড়ো তার বাড়ি থেকে সন্ধ্যাবেলা একদম নিখোঁজ হয়ে যায়, চলে যায়, আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর দেখা যায় যে আওয়াল পীরের যে পীর, সেই পীরের কথা শোনা যায়, যে রহিমা এই কথাটা বলে যে আওয়ালপুরের এক পীর আছে যিনি মৃত মানুষকে নাকি তিনি জ্যান্ত করে তুলতে পারতেন। এ ধরনের অনেক কথা শুনে মানুষ তার কাছে যায়। মহব্বতনগর থেকে 3 গ্রাম দূরে আর কি সেই আওয়ালপুর গ্রাম, সেই গ্রামের সেই পীরের কাছে সবাই যেতে থাকে। দেখা যায় মহব্বতনগরের যে ব্যক্তিরা ছিল যারা এই মসজিদের মাজারের কাছে আসতো, তারাও সেই আওয়ালপুরের যে পীর তার কাছে যেতে শুরু করে। মজিদ ভয় পেয়ে যায় যে তার ক্ষমতা হয়তো কমে যাবে, সে যেভাবে প্রভাব বিস্তার করতে পারতো সেটা হয়তো আর সে পারবে না। সে কি করে, সে একদিন আওয়ালপুরের যে পীর তার যে মাহফিল হবে সেখানে গিয়ে পৌঁছায় সন্ধ্যাবেলা, এবং সেখানে নামাজের সময়ে যে আলোচনা চলছিল সেখানে প্রতিবাদ করে যে নামাজ বাদ দিয়ে পীর এগুলো করছে, তাহলে তো সে পীর ভালো নয়, ভণ্ড পীর, এরকম করে একটি ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করে। পরে দেখা যায় যে মহব্বতনগরের কয়েকজন যুবকরা গিয়ে সেই গ্রামে মারামারিও করে। তাহলে 2 গ্রামের মধ্যে একটি ভালোই ঝগড়ার একটি সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপর যে আমেনা বিবির কথা আমরা বলেছিলাম, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর কিন্তু কোনো সন্তান ছিল না। তো আওয়ালপুরের পীরের একটি খ্যাতি বলতে তার নামে কথা ছিল যে তার দেওয়া পানি পড়া খেলে নাকি বাচ্চা হয়। তো আমেনা বিবির যেহেতু সন্তান নেই, তো তিনি মনে করেন যে সেই আওয়ালপুরের পীরের দেওয়া পানি পড়া খেলে তার হয়তো সন্তান হবে। তিনি খালেক ব্যাপারীর সাথে এটি আলোচনা করেন। খালেক ব্যাপারী তো শুনে একটু
কি মনে করেন যে তার সাথে যেহেতু মসজিদের ভালো সম্পর্ক, সে যদি এখন মসজিদের পানি পড়া না নিয়ে আওয়ালপুরের পীরের পানি পড়া নেয়, তাহলে তো মসজিদ রাগ করবে। কিন্তু বউয়ের কথাও সে ফেলতে পারে না। তখন সে কি করে, তখন সে তার দ্বিতীয় বিবির যে বড় ভাই ধলামিয়াকে দিয়ে বলে যে আওয়ালপুরের পীরের কাছ থেকে তুমি পানি পড়া নিয়ে আসো। এখন সে ধলামিয়া এবং রাতের অন্ধকারে নিয়ে আসতে বলে, যেন কেউ টের না পায়, গ্রামের কেউ। ধলামিয়া এখন একজন খুবই ভীতু প্রকৃতির মানুষ, ঠিক আছে। আর কিছুদিন আগে যেহেতু গ্রামে গ্রামে মারামারি হয়েছে, সে এটাও ভয় পাচ্ছিল যদি ওই গ্রামের লোকজন তাকে মারধর করে অথবা তেঁতুল গাছের ভূত যদি তাকে ধরে, সে আর আওয়ালপুরে না গিয়ে মসজিদের কাছে যায়। মসজিদকে গিয়ে সব বলে। এ শোনার পর তো মসজিদ আরো রেগে যায় যে কি কথা, খালেদ ব্যাপারীর সাথে তার এত ভালো সম্পর্ক, অথচ খালেদ ব্যাপারী আওয়ালপুরের পীরের পানি পড়া নেবে। সে খালেদ ব্যাপারীকে ডেকে পাঠায়। খালেদ ব্যাপারী এসে জিজ্ঞেস করে যে কেমন করে তুমি জানতে পারলে? তখন মসজিদ বলে যে এটাও নাকি সে স্বপ্ন যোগে জেনেছে। আচ্ছা, খালেদ ব্যাপারী তো এখন বিপদে পড়ে যায়। সে এরকম স্বীকার করে যে এখন বউয়ের কথা ফেলতে পারে নাই, তার বউ এরকম বাচ্চা নিতে চায়। তখন মসজিদ বলে যে হ্যাঁ, বাচ্চা হবে, কিন্তু অনেক মহিলা মানুষের নাকি এরকম সমস্যা থাকে যে পেটে প্যাঁচ থাকে, পেটে 7 প্যাঁচ বা 14 প্যাঁচ। 7 প্যাঁচ থাকলে সহজেই খোলা যায়, কিন্তু 14 প্যাঁচ থাকলে নাকি তার বাচ্চা আর কখনোই হবে না। তো এরকম বলে যে তাহলে আমেনা বিবির এরকম কোনো সমস্যা আছে কিনা আমাদের তাহলে দেখতে হবে। কিভাবে দেখা যায়? তাহলে বললো যে তাকে একদিন রোজা রাখতে হবে, রোজা শেষে ইফতার না করে মাজারের চারদিকে চক্কর দিতে হবে। যদি সে চক্কর দিতে সক্ষম হয়, তাহলে বোঝা যাবে তার প্যাঁচ ছিল বা কেটে গেছে, তখন সে বাচ্চা হবে। আর যদি না হয়, তাহলে বোঝা যাবে তার চরিত্রে সমস্যা। তারপরে এমন একটি দিন শুক্রবারে আমিনা বিবি রোজা রাখে, রোজা শেষে তোমার ইফতার না করে তারপর মাজারে 2-3 চক্কর দিতেই মাথা ঘুরে পড়ে যায়। এখন মসজিদ বলে যে তার আসলে চরিত্রে দোষ আছে, এই কারণেই সে মাজারে চক্কর দিতে পারে নাই, এবং খালেদ ব্যাপারীকে বলে সে যেন আমিনা বিবিকে তালাক দেয়। খালেদ ব্যাপারী এখন তার চরিত্রের দোষ আছে এমন কখনোই কিছু তার মনে হয় নাই, কিন্তু মসজিদকে সে অনেক বিশ্বাস করে, তাই মসজিদের কথা অনুসারে সে আমিনা বিবিকে তালাক দিয়ে দেয়। এরপর যে আক্কাস আলীর আমরা কথা বলেছিলাম, গ্রামের একমাত্র শিক্ষিত যুবক, তাকে দেখতে পাই যে সে একটি গ্রামে স্কুল প্রতিষ্ঠা করার কথা বলে। এর আগে আমরা দেখে খালেদ ব্যাপারীর একটি মক্তব ছিল, সেখানে ছেলেমেয়েরা আমসিপাড়া পড়তো, অর্থাৎ যেটাকে আমরা আমপাড়া বলি, মানে শুধু ধার্মিক জ্ঞানী ইসলাম সম্পর্কে হয়তো আরবি পড়তো আর কি, কিন্তু স্কুল ছিল না কোনো গ্রামে। তো আক্কাস আলী চায় যে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে যেন সবার পড়াশোনা হয়। কিন্তু মসজিদ শুনে চিন্তায় করে যায় যে সবাই যদি শিক্ষিত হয়ে যায়, তার যে কুসংস্কার সেটা তার কেউ মেনে নেবে না, তার যে প্রভাব, সেই প্রভাব তো কেটে যাবে। তখন সে আক্কাস আলীকে বিভিন্ন যুক্তি দিয়ে থামানোর চেষ্টা করে। আক্কাসের যেমন দাড়ি ছিল না, তাকে জিজ্ঞাসা করে তোমার দাড়ি কই মিয়া, অর্থাৎ তাকে ধর্ম দিয়ে আঘাত করে তার এই স্কুল প্রতিষ্ঠা করার এই সম্ভাবনাকে ধ্বংস করে দেয়, এবং তার বদলে সে একটি নতুন টপিক তুলে আনে। বলে যে মোদাসসির পীর নাকি তাকে স্বপ্নে বলেছে গ্রামে একটি এত বড় বিশাল একটি মসজিদ হতে হবে যেন আশেপাশের গ্রাম থেকেও মানুষজন দেখতে আসে। এরপর আমরা দেখতে পাই যে জমিলা বিবি, যাকে বিয়ে করেছেন আমাদের মসজিদ, পরবর্তীতে জমিলা বিবির বয়স ছিল অনেক কম, ঠিক আছে। তখন মসজিদ যখন জমিলা বিবিকে বিয়ে করে নিয়ে আসেন, তখন তিনি ভেবেছিলেন যে সে হয়তো ছোট, সে খুব শান্তশিষ্ট হবে, কিন্তু দেখা যায় যে সে আসলে শান্তশিষ্ট নয়, বরং খুবই চঞ্চল। সে দৌড়ে বেড়াইতো, দৌড়ে হাঁপে বেড়াইতো, মাজারের সামনে পর্দা ছাড়াই চলে আসতো, মাজারে যখন অনেক মানুষ ছিল কথাবার্তা শুনতো না, ঠিক আছে, সে নেচে গিয়ে বেড়াইতো। রহিমা আবার এক্ষেত্রে জমিলাকে খুবই স্নেহ করতো। রহিমার যেহেতু কোনো সন্তান ছিল না, জমিলার যেহেতু খুবই কম বয়স, জমিলাকে সে সতীনের চোখে না দেখে বরং সন্তানের মতো করে স্নেহ করত। মসজিদ যতই জমিলার নামে যে অভিযোগ জানাক না কেন, রহিমাকে বলতো যে রহিমা যেন জমিলাকে শাসায়, রহিমা তাও মায়ের মতো স্নেহ করতো। সে বলতো যে ছোট মানুষ, অত কিছু বোঝে না। তো এমন সময় এরকম নামাজ পড়তে বলে, জমিলা নামাজ পড়ে না। একদিন এরকম ক্ষিপ্র হয়ে জমিলা মসজিদের মুখে থুতু মারে। তো এখানে মসজিদ যেহেতু গ্রামের এত একজন প্রভাবশালী ব্যক্তি, তখন তার মুখে থুতু মারাতে মসজিদ অনেক অপমানিত বোধ করে, এবং সে শাস্তি দেওয়ার জন্য জমিলাকে তোমার মাজারের সাথে বেঁধে রাখে রাতে, ঠিক আছে, মনে করে যে এতেই জমিলা দুর্বল হয়ে পড়বে। কিন্তু বরং দেখা যায় যে জমিলা তো দুর্বল হয়ে পড়েনি, সে সেখানে ঘুমিয়ে পড়ে এবং মাজারে পা লাগিয়ে রাখে। তো এখানে মসজিদ আসলে হাল ছেড়ে দেয়, এবং দেখা যায় যে তার এখান থেকে ক্ষমতা প্রায় কমতে শুরু করে। কিন্তু আমরা পরবর্তী একটু দৃশ্যে দেখতে পাই যে না, আসলে তার ক্ষমতা কমে নাই, বরং গ্রামে যখন ঝড় বৃষ্টি শুরু হয়, ফসল সব নষ্ট হয়ে যায়, তখন মানুষজন চিন্তা করতে থাকে। তখন মসজিদ আবার তাদেরকে কুসংস্কার দিয়ে বিশ্বাস করাতে চায় যে আসলে সৃষ্টিকর্তা তো রিজিক দিয়েছেন, কিন্তু আমাদের তো নিজের চেষ্টা করতে হবে, তাই না? যে আমাদের ফসল যদি আমরা না ফলায় যদি বসে থাকি তাহলে তো হবে না। কিন্তু মসজিদ বলতে থাকে যে না, তোমাদের এসব কিছুই চিন্তা করতে হবে না, যা রিজিকে আছে তাই আসবে, তোমরা নিশ্চিন্তায় বসে থেকে শুধুমাত্র মাজারের কাছে এসে মানত করো, তোমরা এইসবই দেখো। এর মাধ্যমে আমাদের গল্পটি শেষ হয়ে যায়, এবং সেখানেও লাস্টে বলা হয়ে থাকে যে বিশ্বাসের পাথরে যেন খোদাই সেই চোখ, অর্থাৎ মানুষের মধ্যে যে অন্ধবিশ্বাস ঢুকে গেছে সেটা আসলে পাথরের মতন শক্ত হয়ে গেছে, সেখান থেকে আর তাদের নড়ানো সম্ভব না। এই ছিল আমাদের আজকের যে উপন্যাসের মূল ভাব।
সংক্ষিপ্ত আলোচনা। মূল ভাব আমরা জানতে পেরেছি। আর এই ক্লাসের যারা পিডিএফ পেতে চাও তোমরা অবশ্যই ক্লাসে শেয়ার করবা, এন্ড ক্লাস শেয়ার করার পরে আমরা শেষের দিকে এসে ক্লাসের পিডিএফটা কিভাবে পাবা সেটা একটা প্রসিডিউর বলে দিব। আমরা এখন শব্দার্থ এবং টিকাগুলো একটু খেয়াল করি যে কি কি শব্দার্থ আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি প্রথমত হচ্ছে নলি, অর্থাৎ নৌকা চালানোর জন্য চিকন ও লম্বা বাঁশ বিশেষ, ঠিক আছে। ওকে। জ্বালাময় আশা, তীব্র ক্ষুধা ও যন্ত্রণাময় জীবন থেকে মুক্তির প্রত্যাশা। হা শূন্য, অর্থাৎ অভাবগ্রস্ত বা দরিদ্র এই অবস্থা। শব্দটা হচ্ছে শুরুর দিকে লেখা ছিল যে ওই অঞ্চল সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। দিন মানক্ষণের সবুর, যেখানে বলা আছে মুহূর্তের অপেক্ষা, অর্থাৎ সবুর যেহেতু অপেক্ষা করা, এখানে সবুর অপেক্ষা প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। ফাঁসির শামিল, যেটা হচ্ছে মৃত্যুর অনুরূপ, যেটা বুঝতে পারছো। জিম ধরা দ্বারা বোঝাচ্ছি স্থির কিংবা অবসন্ন। ওকে। আচ্ছা, সর্পিল গতিতে, অর্থাৎ কি সর্পিল মানে কি সাপের মতো, তাহলে সাপের মতো আঁকা বাঁকা চলন। হেফজ অর্থাৎ কি মুখস্থ করা বা কণ্ঠস্থ করা। আচ্ছা, এটি বাদ গেছে। জান পছন্দের লোক অর্থাৎ কি আত্মীয় স্বজন বা প্রিয়জন। স্বরগোলা কেরাত অর্থাৎ কি চিকন সুরে কোরআন পাঠ করা। ফিকেদারি হালকা বা পাতলা দাড়ি হলে আমরা যেটাকে বলি সেই ফিকেদারি। বাহে মূল্যকে অর্থাৎ উত্তরাঞ্চলকে বোঝানো হচ্ছে। উত্তরাঞ্চলকে বোঝানোর জন্য এটা অনেক জায়গাতে তোমরা এই শব্দটা পাইছো। হ্যাঁ। নিরাগ পড়া দুপুরে, অর্থাৎ বাতাসে নিঃশব্দ গুমেটি আবহাওয়া, যেখানে কোনো সারা শব্দ নেই, বাতাসও নেই, ঠিক আছে, এরকম একটা আবহাওয়া। গলুই নৌকার সামনের বা পেছনে যে শক্ত ও সরু অংশ আমরা দেখতে পাই সেটাকে গলুই বলা হয়। আলগোছে খুবই সাবধানে বা আলতো ভাবে। কোচ অর্থাৎ একটু আগে যেটা বলেছিলাম মাছ ধরার জন্য যে বিশেষ বর্ষার মতন একটি অস্ত্র, সেটিকে বলা হয় কোচ। চোখ নিমিলিত অর্থাৎ চোখ বোঝা বা চোখ বন্ধ করা। জাহেল অজ্ঞ মূর্খ, ঠিক আছে। বেএলএম বিদ্যাহীন, যার বিদ্যা জ্ঞান নেই। বেচাইন অস্থির বা উতলা, উর্দু শব্দ একটি, বেচান আমরা বলি না। চিকনাই উজ্জ্বল বা লাবণ্যময় চেহারা। শালু একরকম লাল সুতি কাপড়। বতর দিন বীজ বপন, ফসল কেনা বা ফসল কাটার উপযুক্ত সময়। মগরা মগরা ধান অর্থাৎ অনেকগুলো ধান বা অনেক বেশি ধান। ওকে। বেওয়া অর্থ বলা হয় বিধবা। রা নেই অর্থাৎ কথা বা আওয়াজ নেই। বেগানা অনাত্মীয়, ঠিক আছে। গাট্টা গোট্টা আটসার দেহ বিশিষ্ট অর্থাৎ মোটা আমরা যেটাকে বলি। সেন দৃষ্টি বাজ পাখি বা শিকারী পাখির মতো দৃষ্টি, তীক্ষ্ণ দৃষ্টি আর কি। নছিহত উপদেশ বা পরামর্শ। মূর্খ বা বোকা। আমসিপাড়া আরবি বর্ণমালা উচ্চারণ সহ সুরা সংকলন বা যেটাকে আমরা আমপাড়াও বলে থাকি। তার স্বর অতি উচ্চ শব্দের চিৎকার। মহাতমিশ্রা গভীর অন্ধকার, তমিশ্রা মানে অন্ধকার। বাজখাই গলা গভীর ও কর্কশ গলা। ব্যাকয় বেবাক সবাই বা সকলে। আচ্ছা, ওকে। পরে একটু খেয়াল করো, পরেরটা হচ্ছে ঝুটমুট। ঝুটমুট দ্বারা বোঝাচ্ছে কি মিথ্যা, মানে ঝুট কথা বলা। নেক বন্ধ হচ্ছে কি পূর্ণবান। তারপর হচ্ছে রিজু ভঙ্গিতে, সোজাসুজি ভাবে। হলফ হচ্ছে শপথ কিংবা প্রতিজ্ঞা। রদ্ধি হচ্ছে পচা বা বাসি। আমসিপানা মুখ ধরে হচ্ছে শুকিয়ে যাওয়া মুখ। এরপরে লোটা অর্থাৎ ঘটি বা পাত্র বিশেষ পানি রাখার এরকম। বালা মুসিবত আমরা বলি না, বিপদ আপদ। তোয়াক্কল ভরসা বা নির্ভর। জয়িক অর্থাৎ কি অতি বৃদ্ধ, খুবই বৃদ্ধ বয়সী। কেরায়া নায়ের মাঝি অর্থাৎ ভাড়া কাটা নৌকার মাঝি, যারা ভাড়ায় নৌকা চালায়। তাছির প্রভাব, তোয়াক্কল বিশ্বাস বা আস্থা। তারপর আচ্ছা, এটার ব্যাপারে একটু পরে কথা বলি। আমরা একটু চলে যাচ্ছি পরের স্লাইডে। আচ্ছা, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে, গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু সবাই খেয়াল করবা। ওকে। আচ্ছা, এই উপন্যাসটির একটি উর্দু অনুবাদ ছিল। উর্দু অনুবাদটি করাচি থেকে লাল সালে নামে প্রকাশিত হয়। এই অনুবাদটির অনুবাদক ছিলেন কলিমুল্লাহ, ঠিক আছে। উর্দু যে অনুবাদ, সেটা অনুবাদক ছিলেন কলিমুল্লাহ। লাল সালে উপন্যাস কোন ধরনের? সামাজিক সমস্যামূলক একটি উপন্যাস। কোনটির মতো দীর্ঘ রেলগাড়িটি সীমা নেই? অজগরের মতো দীর্ঘ, ঠিক আছে। রেলগাড়িটিকে অজগরের মতো দীর্ঘ বলা হয়েছে। নিরাগ করেছে কখন? শ্রাবণের শেষে। আবার দিগন্ত স্থির হয়ে তামাটে নীলাভ রং ধারণ করেছে। একসময় ঘুরতে ঘুরতে তাহেরদের নৌকা কোন সড়কটা কাছে এসে পড়ে? মতিগঞ্জের। এখানে তারা মজিদের দেখা পায়। মোনাজাত শেষ করে অপরিচিত লোকটি কোন দিকে হাঁটতে থাকে? উত্তর দিকে। এই উত্তর দিকে কিন্তু ছিল মোহাম্মদনগর গ্রামে। তো উত্তর দিকে খানিকটা গিয়ে মোহাম্মদনগর গ্রাম। মোহাম্মদনগরে মসজিদের প্রবেশটি কেমন ছিল? নাটকীয়, ঠিক আছে। এই তো নামাজ পড়ার মাধ্যমে যে একটি উঁচু জায়গায় নামাজ পড়লো, তারপর যে প্রবেশটা করলো, এটাকে বলা হচ্ছে নাটকীয়। সলেমানের বাপ কোন ধরনের রোগী ছিলেন? হাঁপানি রোগী ছিলেন, ঠিক আছে। অমিন করে হাঁটতে নেই, এই কথাটি কে বলেছিল? মজিদ বলেছিল রহিমাকে। কোন মাসের শীতে খোলা মাঠে হাড় কাঁপায়? অগ্রহায়ণ মাসের শীতে। কোচবিদ্যায় নিহত হয় কে? সমীরউদ্দিন। কলমা জানো মিয়া? মজিদ কাকে কথা জিজ্ঞেস করে? 7 সন্তানের বাবা দুদু মিয়াকে। দুদু মিয়ার সাথে একজন সন্তান এসেছিল। আবার দেখো, কলমা জানোস না বেটা, এই উক্তিটা কে করেছিল? খালেক ব্যাপারী। তাহলে কলমা জানো মিয়া এই প্রশ্নটা করেছিল মজিদ, এবং কলমা জানোস না বেটা এই প্রশ্নটা করেছিল খালেক ব্যাপারী। তাহলে কিন্তু খুবই কনফিউজিং একটা প্রশ্ন।
খালেদ ব্যাপারী গ্রামে কি দিয়েছে? একটি মক্তব দিয়েছে। মসজিদের শক্তির মূল উৎস কিন্তু মাজার। ওকে। মসজিদের শক্তি প্রতিফলিত হয় রহিমার উপর, কারণ সে রহিমা তার স্বামী ভক্ত ছিল প্রচন্ড এবং খুব ভয় পেত, তাই তার উপর সকল শক্তি প্রয়োগ করত। কার বাপ মরণোত্তর রোগে যন্ত্রণা পাচ্ছে? সুনুর বাপ। কে পক্ষঘাতে কষ্ট পাচ্ছে? খেতানির মা। এবং কয় গ্রাম পরে বড় নদী? 4 গ্রাম পরে। আচ্ছা, ওকে। মানুষের রসনা, ঠিক আছে, লালসা, এটি একটি বড় ভয়ানক বস্তু। কত হিজরিতে প্রিয় পয়গম্বর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এলো? 5ম হিজরিতে। এবং কোন যুদ্ধ শেষে যখন ফেরার সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হারিয়ে গেলেন? তোমার কাদের সাথে যুদ্ধ শেষে? মুস্তালিকদের সাথে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে কে খুঁজে পেলেন? একজন সিপাই। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার নামে অনেকে কুচ্ছা রটনা শুরু করেন। তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা ছিলেন তারাই বিভিন্ন কুচ্ছা রটতে শুরু করেন। ঝুঁটিওয়ালা যে মুরগিটা ছিল সেই মুরগির রং ছিল লাল। মতিগঞ্জে সড়ক ধরে 3 ক্রোশ ঘুরে গঞ্জে গিয়েও তালাশ করা হয় লোকটিকে। কোন লোক? ওই তো যে হাসুনির মা ছিল, তার যে বাবা যে হারিয়ে গেল অর্থাৎ বাড়ি থেকে চলে গেল, তার খোঁজ করা হয়েছিল এই বুড়ো লোকটি। আচ্ছা, মজিদ কর্তৃক হাসুনির মাকে দেয়া শাড়িটির রং ছিল বেগুনি এবং তার পাড় ছিল কালো পাড়। ওকে। শুকতারা জন্ম করছে কোন আকাশে? পশ্চিম আকাশে। ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিল মতলুব খাঁ, যিনি আওয়ালপুর পীরের কি মুরিদ ছিলেন। আচ্ছা, রাত যত গভীর হয় আগুন তত মাথা চারা দিয়ে ওঠে। আওয়ালপুর পীরের প্রধান মুরিদ কে? এই তো মাত্রই বললাম, মতলুব খাঁ। সোহবত সোয়ার তুরা সোয়ালে কুনাদ, ওর অর্থ হলো সুসঙ্গ মানুষকে ভালো করে। ধলা মিয়া কেমন মানুষ ছিলেন? বোকা কিসিমের। আমিনা বিবিকে মাজারের চারপাশে ঘুরতে হবে কতবার? 7 বার। আমিনা বিবি কিবারে রোজা রাখে? শুক্রবারে। তোমার দাড়ি কই মিয়া উক্তিটি কে করেছে? মজিদ মিয়া করেছে। কাকে? আক্কাসকে। আচ্ছা, করিমগঞ্জের স্কুলে পড়াশোনা করেছে আক্কাস এবং সে বেশ কিছুদিন বিদেশেও ছিল। আক্কাসের বাবার নাম হলো মোদাব্বের মিয়া। হাসুনের পিসি করে রাখার শখ ছিল রহিমার, কারণ রহিমা হাসুনের ভালোই পছন্দ করত। উৎসব ছিল কোন পাড়া? ডোমপাড়ায়। ঠিক আছে, এগুলো মজিদ পছন্দ করতো না, কোন ধরনের উৎসব অনুষ্ঠান গান বাজনা পছন্দ করতো না মজিদ। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু তোমার এমসিকিউতে আসবে এবং দেখা যাবে কি তোমার ক নম্বর খ নম্বর প্রশ্নের জন্য আসতে পারে। তার মানে এই তথ্যগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে এই তথ্যগুলো ভুল না হয়ে যায়। এখানে কিন্তু আমরা এমন ভাবে রেখেছি যাতে সামনে যেহেতু তোমাদের অ্যাডমিশন টেস্ট, তোমার অ্যাডমিশন টেস্টও কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে। তার মানে কোনোভাবেই স্কিপ করা যাবে না, ভালোভাবে পড়তে হবে যাতে তোমার একাডেমিকটাও হয়ে যায় এন্ড পাশাপাশি তোমার অ্যাডমিশনটাও হয়ে যায়। আচ্ছা, এরপর একটু আমরা শুরু করবো এখন, সেটা হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস। এমসিকিউ প্র্যাকটিস করার আগে তোমাদের কাছ থেকে একটু বলবো, তোমরা এখনো অনেকেই আছো যারা ক্লাসটা একটু শেয়ার দাও নেই, সবাই একটু কাইন্ডলি আমাদের হয়ে ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। নিজের আইডিতে শেয়ার দিবা, গ্রুপগুলোতে শেয়ার দিবা। আচ্ছা, আমরা এখন এমসিকিউ তাহলে শুরু করি। ওকে। কোন গাছ দেখে আমেনা বিবি বুঝতো যে স্বামীর বাড়ি পৌঁছেছে? কোন গাছ? আম গাছ, তাল গাছ, নারিকেল গাছ নাকি নিম গাছ? আজকে মনে হয় আমরা দেরি না করে উত্তর বলে দেই, যেহেতু তোমাদের কালকে পরীক্ষা। প্রথম প্রশ্নটার অ্যান্সারটা ওদের কাছ থেকে নেওয়া যায়। প্রথম প্রশ্নটার অ্যান্সারটা একটু তোমাদের কাছ থেকে নিব। তোমরা একটু বলো কোন গাছ দেখে আমেনা বিবি বুঝতো যে স্বামীর বাড়িতে পৌঁছেছে? মানে স্বামীর বাড়িতে রাস্তা দিয়ে যখন যেত তখন একটা গাছকে সে ইন্ডিকেট করে রাখতো, হ্যাঁ এই গাছটা দেখলে মনে হতো যে হ্যাঁ আমি আমার স্বামীর বাড়িতে পৌঁছে গেছি। যেমন আমরা বিভিন্ন জায়গাতে যাওয়ার সময় কিন্তু আমরা ইন্ডিকেট করে রাখি যে হ্যাঁ এই বাড়ির পরে এই বাড়ি, বা এই রাস্তাটা এইভাবে আঁকা বাঁকা, আমাদের কিন্তু মনের মধ্যে গেঁথে যায়। ঠিক তেমনি এই আমেনা বিবি তিনি আসলে কিভাবে বুঝতেন যে তার স্বামীর বাড়িতে তিনি পৌঁছেছেন? তিনি কি আম গাছ দেখতেন, তাল গাছ দেখতেন, নারকেল গাছ দেখতেন, না নিম গাছ দেখতেন? আচ্ছা, কামরুন্নেসা বেগম তাল গাছ, রোজমণি খ, হ্যাঁ, মাউন খ, খুরশিদ আলম সি, না সি হয় নাই। আচ্ছা আচ্ছা, শান্ত তাল গাছ, ফারিয়া জান্নাত তাল গাছ, হ্যাঁ মোটামুটি সবাই বলছে তাল গাছ। আচ্ছা, তার মানে হচ্ছে তাল গাছ ছিল। এই তাল গাছটাকে ইন্ডিকেট করে কি করতো? যে স্বামীর বাড়িতে পৌঁছেছে এটা বুঝতে পারতো। পরের প্রশ্নতে কেউ যাবো। আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহর কোন উপন্যাসটি ফরাসি ও ইংরেজি ভাষায় অনুদিত হয়? কাদো বাঙালি কাদো, চাঁদের অমাবস্যা, লাল শালু, চাঁদের অমাবস্যা ও লাল শালু, কোনটি? সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। যারা আচ্ছা, তোমরা একটু কোশ্চেন নাম্বারটা লিখবা, ঠিক আছে? হ্যাঁ, তোমরা যেমন এখন লিখবা 2 নাম্বারের কত সেটা একটু লিখে দিবা। হ্যাঁ, ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও এবং প্রশ্নের উত্তর দাও। প্রথম 2-3টে প্রশ্নই জাস্ট তোমাদের কাছ থেকে অ্যান্সার নিব, পরে কিন্তু আর অ্যান্সার নিব না। অ্যান্সার তোমরা তোমাদের মতো করে দিবা, আমরা আমাদের মতো করে কন্টিনিউ করবো, ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্নটা আছে, দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার এখনো পাইনি। সবাই একটু দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা দিবা। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে হ্যাঁ একটা অ্যান্সার পেয়েছি, 2 গ। ওকে। আচ্ছা, তাহলে আমরা এখন আস্তে আস্তে আমরা কমেন্টের দিকে ফোকাস করছি না, আমরা এখন আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি, তোমাদেরও যেন লাভ হয়, ঠিক আছে? ওকে, ফাইন। আচ্ছা, কি হবে? লাল শালু। আচ্ছা, এরা দেশ ত্যাগ করে যা হয় তা হলো জাহাজের খালাসি,
কারখানার শ্রমিক, বাসাবাড়ির চাকর। কি হয়? তারা সবগুলোই হয়। ঠিক আছে, কাজ করে খায় যেহেতু তারা সবগুলোই হয়। মজিদের শারীরিক গঠনের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য? মোটা সোটা, যৌবন শক্তির অধিকারী, শীর্ণকায়, তেজস্বী পুরুষ। কোনটি হবে? শীর্ণকায়। শীর্ণকায়, মানে শীর্ণকায় একটু অবস্থা। রুচিকর, হ্যাঁ, শরীরে কিছু নেই প্রায় বলা যায়। খাওয়া দাওয়া কম করতেছে এরকম অবস্থা। কত সালে লাল সালু উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়? 1950, 1961, 1967 নাকি 1970? গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্ন, সাল ভিত্তিক প্রশ্নগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। 1967। ঢ্যাঙা বুড়ো পীরের কথা মজিদকে বলতে না চাওয়ায় তার চরিত্রের কোন দিকটি উন্মোচিত হয়েছে? প্রতিবাদী মনোভাব, হিংসাবোধ, মজিদ বিরোধী মনোভাব নাকি আত্মসম্মান বোধ? কোনটি হবে? আত্মসম্মান বোধ। ওকে। হুরকা শব্দের অর্থ কি? দরজার খিল, নলি, মৃত্যুর অনুরূপ নাকি পাতলা শরীর? হুরকা বলতে বোঝায় দরজার খিল, দরজায় যে আমরা খিল দেই বা সিট কিনি বলি সেই ধরনের জিনিস। বঙ্কিমচন্দ্রের পর কোন ঔপন্যাসিক বাংলা উপন্যাসের ধারায় ব্যাপক পরিবর্তন আনেন? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? দেখো এখানে কিন্তু আমাদের রাইটারের নাম নেই, এখানে যে উপন্যাসের যে ডিটেলস ছিল সেখানে বর্ণনা করা হয়েছে, বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। শত্রুর আভাস পাওয়া হরিণের চোখের মতোই সতর্ক হয়ে ওঠে কার চোখ? জমিলার, রহিমার, আমিনা বিবি নাকি হাসুনির মা? এটি কার হবে? জমিলার। জমিলা যখন মজিদ সে বুঝতে পারতো, মজিদ আসার আভাস পেত, তখন তার চোখ হরিণের চোখের মতো সতর্ক হয়ে উঠত। লাল সালু উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতি থাকলেও সে কখনোই আত্মমর্যাদাশীল হতে পারেনি, ব্যক্তি সম্পন্ন হতে পারেনি, কুসংস্কারাচ্ছন্ন হতে পারেনি। কি কি? সে কখনোই আত্মমর্যাদাশীল ছিল না, ব্যক্তিত্ব সম্পন্নও ছিল না, কিন্তু কুসংস্কারাচ্ছন্ন ছিল। তাহলে 1 ও 2। ধলামিয়ার দেবংশী তেঁতুল গাছকে ভয় পাওয়ার মধ্যে প্রকাশ পেয়েছে কুসংস্কার বিশ্বাস, ধর্মবিশ্বাস, অন্ধকার বিশ্বাস নাকি বিজ্ঞতা? এই যে তানু বিবির যে বড় ভাই ছিল, যাকে খালেক ব্যাপারী পানি পরে আনতে পাঠিয়েছিল, সে কিন্তু তেঁতুল গাছের ভূতকে ভয় পেত। এটা কি কারণে? কুসংস্কার বিশ্বাসের কারণে। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস, আনুগত্য, ভীতি নাকি অনুরাগ? বিশ্বাস। এই তো মাজারের প্রতি যে সকলের বিশ্বাস ছিল, এই বিশ্বাসটাই ছিল মজিদের মূল শক্তি, যে জনগণ তাকে বিশ্বাস করত। মজিদ কিসের প্রতীক? কুসংস্কার, সঠতা, প্রতারণা? মজিদ কিন্তু সবগুলোরই প্রতীক। তাহলে কি হবে? ঘ। লাল সালু উপন্যাসে মন থেকে থেকে খাবি খায় বলতে কি বোঝানো হয়েছে? উদারতা, অস্থিরতা, বিশ্বস্ত, সততা? কোনটি বোঝানো হয়েছে? অস্থিরতা। মন থেকে থেকে খাবি খায় মানে কি? মন অস্থির, তাই না? মন এদিক ওদিক চলে যাচ্ছে এরকম। মজিদ কার চোখে ভয় দেখছে? জমিলার, আমেনা, রহিমান নাকি হাসুনিমার? কার চোখে ভয় ছিল? রহিমাই সবচেয়ে বেশি ভয় পেত না মজিদকে? আচ্ছা। বেয়া শব্দের অর্থ কি? আমরা কিন্তু শব্দার্থতে পড়েছি। বেয়া শব্দের অর্থ বিধবা। অপশন ছিল বড়, বেয়াদব, বিধবা, বউ। উত্তর হবে বিধবা। লাল সালু উপন্যাসের প্রধান উপাদান কি? গ্রাম জীবন, কুসংস্কার, সমাজ বাস্তবতা নাকি গ্রাম অঞ্চলের পীর প্রথা? এটা কিন্তু একটি মানে কেউ না পড়লে একটু কনফিউশন লাগতেই পারে, যেহেতু পীর নিয়ে লেখা, পীর প্রথা দিতে পারো, গ্রাম জীবন দিতে পারো, ঠিক আছে, কুসংস্কার তো দিতে পারো, কিন্তু এটি পাঠ পরিচিত বলা আছে, এটি সমাজ বাস্তবতা নিয়ে দেখাবে যে সমাজের মানুষ কি হবে আসলে একসাথে সবগুলো, যে ধর্মান্ধ তারা, কুসংস্কারাচ্ছন্ন, তাদের শিক্ষা নেই, তারা যে কোনো কাউকে বিশ্বাস করে ফেলে, ঠিক আছে, যে তাদের প্রভাবিত করতে পারে তাকেই তারা বিশ্বাস করে ফেলে। এটাই সমাজের বাস্তবতা। এই প্রশ্নটা কিন্তু একটু ট্রিকি, মানে অনেকেই এই প্রশ্নটা হওয়ার মতো আর কি, এই অপশনটা বাদে বাকিগুলো বেশি, মানে বেশিরভাগ স্টুডেন্ট কুসংস্কার অথবা গ্রাম জীবনের পীর প্রথা নিয়ে আসলে মূলত দাগাবে। জি, এই জন্যই এটা আর কি গুরুত্বপূর্ণ। আচ্ছা আচ্ছা, মজিদ হাসুনির মার কাছ থেকে কি চেয়েছিল? তামাক, বিড়ি, আগুন নাকি পাত্র? কি চেয়েছিল? তামাক। ওকে ফাইন। লাল সালু উপন্যাসটি কোন ভাষায় অনুবাদ করা হয়নি? হয়নি। আচ্ছা, এখানে একটু প্রশ্ন ভুল আছে, কোন ভাষায় উপন্যাস করা হয়েছে? ওকে, ঠিক আছে, এখানে উত্তর হবে ইংরেজি। এই লাল সালু উপন্যাসটি ইংরেজি, ফরাসি এবং উর্দু ভাষায় অনুবাদ করা হয়েছিল, ঠিক আছে, বাকি অন্য কোনো ভাষায় অনুবাদ করা হয়নি। থোতা মুখের তাল গাছটি বিবি আমিনার কাছে কিসের নিশানা ছিল? কিসের? আনন্দের, ক্রোধের নাকি সুখের? তো কিসের ছিল? স্বামীর বাড়ি চলে এসেছে, আনন্দের এবং সুখের নিশানা, 1 এবং 3। আমিনা বিবির বিয়ে হয়েছিল কত বছর বয়সে? 11, 12, ওদের কাছ থেকে অ্যান্সার নেই। আচ্ছা, যেহেতু অনেকক্ষণ থেকে ওরা অ্যান্সার দিচ্ছিল, দেখি একটু তোমরা অ্যান্সার করো যে আমিনা বিবির বিয়ে হয়েছিল আসলে কত বছর বয়সে? 11 বছর, 12 বছর, 13 বছর, 14 বছর? খুবই বাচ্চাকালে বিয়ে করে ফেলছে।
তো এখন কত বছর বয়সে আসলে বিয়েটা করছে? অপশন কিন্তু 18 নয়, 18 কম। 18 কম, তার মানে নাবালক অবস্থায় বিয়ে করে ফেলছে, নাবালিকা সরি, নাবালিকা অবস্থায় বিয়ে করে ফেলছে। অনেকে চায় এখন বিয়ে করতে, কিন্তু 18 বছরের এবং 21 বছরের রিকোয়ারমেন্টের কারণে পারতেছে না। তারা এখান থেকে ইন্সপায়ার্ড হতে পারো। আচ্ছা, 21 নম্বর প্রশ্নের উত্তর দিবা সবাই। 21 নম্বর প্রশ্ন, সবাই একটু বলো 21 নম্বর প্রশ্ন উত্তর কি হবে? সবাই একটু রেসপন্স চাই। সবাই পূজামণি চাকমা 21 ক, আর রোমান মিয়া দিয়েছে 21 সি। আচ্ছা, গ। ওকে, আরো দুটো মোহাম্মদ অপশন হাসান আছে। গ। আচ্ছা, লাইসা মোনালিসা গ। খুরশিদ আলম লিখেছে 13 বছর। আহমেদ সানি লিখেছে 13 বছর। আচ্ছা, আমরা তো এখন 22 নম্বরে যাইনি, প্রথমে 22 নম্বরে উত্তর দিচ্ছে কেমনে? আচ্ছা, দু একজন 21-এর খ লিখেছো, 21-এর, কিন্তু আচ্ছা উত্তর বলতেছি। বেশিরভাগই দেখছি গ অর্থাৎ 13 বছর লিখছে। তাহলে এটির উত্তর কত? 13 বছর বয়সে, গ। আচ্ছা, ওকে। আচ্ছা, লাল সালু উপন্যাসে ঔপন্যাসিক রেলগাড়ির ধৈর্য দ্বারা কিসের ইঙ্গিত দিয়েছেন? সভ্যতার, আধুনিকতার, নোয়াখালীর মানুষের, নাকি যোগাযোগ ব্যবস্থার? তিনি আসলে নোয়াখালীর মানুষের যে ধৈর্য সেটাকে রেলগাড়ির সাথে তুলনা করেছিলেন, তাহলে নোয়াখালীর মানুষের। দুর্গেশ নন্দিনী কত সালে প্রকাশিত হয়? 1862 সালে, 1863 সালে, 1864 নাকি 1865? তাহলে দেখো, এই ধরনের প্রশ্নগুলো, সালভিত্তিক প্রশ্নগুলো কিন্তু একটু খেয়াল করতে হবে। 1865 সালে। হাসুনির মা বাড়িতে যেতে চায় না কেন? স্বামীর ভয়ে, বাবার ভয়ে, মায়ের ভয়ে, নাকি ভাইদের ভয়ে? বাবার ভয়ে, তাকে বাড়িতে গেলেই বাবা মারধর করবে, এই কারণে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি? পথের পাঁচালী, পঞ্চগ্রাম, গোরা, নাকি গণদেবতা? আচ্ছা, এটাও কিন্তু ওই যখন সূচনা ছিল সেখানে লেখা ছিল যে উপন্যাস রিলেটেড। এটির উত্তর হবে পথের পাঁচালী, একটি জনপ্রিয় উপন্যাস। 1922 সালের কত তারিখে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন? 15 সেপ্টেম্বর, 15 আগস্ট, 16 নভেম্বর, নাকি 16 ডিসেম্বর? এটি কিন্তু আমাদের প্রথমেই ছিল, তাই না? কত তারিখ? 15 আগস্ট। আচ্ছা, 16 শহর কোথায় অবস্থিত? 16 শহর চট্টগ্রামে অবস্থিত, যেখানে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহর পিতৃক নিবাস কই? পৈতৃক নিবাস। আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেন চট্টগ্রামের 16 শহরে, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল নোয়াখালীতে। পৈতৃক নিবাস অর্থাৎ বাবার বাড়ি। সৈয়দ ওয়ালিউল্লাহর পিতার নাম কি? সৈয়দ আহমদুল্লাহ, সৈয়দ নবীউল্লাহ, সৈয়দ আরকানুল্লাহ, নাকি সৈয়দ আরিফুল্লাহ? তার পিতার নাম ছিল সৈয়দ আহমদুল্লাহ। একটু খেয়াল করবা। সৈয়দ ওয়ালিউল্লাহ কত সালে বিএ পাশ করেন? 1944, 1942, 1943, নাকি 1950? ঠিক আছে, তিনি বিএ পাশ করেন 1943 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহ কোন ইংরেজি পত্রিকায় সাব এডিটর হিসেবে যুক্ত হন? ঠিক আছে, তাহলে অপশন কি কি? দি মর্নিং সান, দি স্টেটম্যান, দৈনিক মোহাম্মদী, মর্নিং নিউজ। তাহলে তিনি দৈনিক দি স্টেটমেন্ট নিউজের সাব এডিটর হিসেবে যুক্ত ছিলেন। লাল সালু কত সালে প্রকাশিত হয়? 1945, 1955, 1948, নাকি 1950 সালে? কোনটি হবে উত্তর? 1948 সালে। তরঙ্গভঙ্গ সৈয়দ ওয়ালিউল্লাহর কোন ধরনের গ্রন্থ? এটি কি উপন্যাস, গল্প, নাটক, নাকি কবিতা সমগ্র? কোন ধরনের রচনা? এটি একটি নাটক। উপন্যাসের প্রধান ভিত্তি কি? চরিত্র, সংলাপ, স্টাইল, নাকি প্লট? প্লট অর্থাৎ যেই প্লটের উপরে নাটকটা মানে লেখা হয়েছে, তাই না? এই বর্তমানে উপন্যাসটা লেখা হয়েছে, বর্তমানে যে উপন্যাস আমরা পড়ছি এটা সামাজিক যে সমস্যা তার উপর ভিত্তি করে লেখা হয়েছে, এই প্লটটাই গুরুত্বপূর্ণ। লাল সালু কোন ধরনের উপন্যাস? রাজনৈতিক, পারিবারিক, সামাজিক, নাকি ধর্মীয়? এটি একটি সামাজিক সমস্যার উপর নির্মিত, তাহলে একটি সামাজিক উপন্যাস। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের লেখক কে? হেনরি ফিল্ডিং, এমিল জোলার, লিউ তলস্তয়, ফিওদর দস্তয়েভস্কির? কে এটি? বিদেশি লেখক লিও তলস্তয়। আপনারা জাহেল, বেএলএম, আনপর কে বলেছিল? খালেক ব্যাপারী, তাহেরা, মজিদ, নাকি রহিমা? এটি মজিদ যখন প্রথমে গ্রামে প্রবেশ করে তখন গ্রামের সকল লোকদের উদ্দেশ্যে এই কথা বলেছিল মজিদ। হাওয়া শূন্য স্তব্ধতায় কি নিথর হয়ে আছে? মানুষের দেহ, সময়, ধান ক্ষেত, নাকি নৌকি? আচ্ছা, তাহলে কোনো বাতাস টাতাস কিছু ছিল না, এই কারণে ধান ক্ষেত যেটা একদম স্থির হয়েছিল, কোনো নড়াচড়া নেই। গন্ধ ছড়াতে লাগলো কি? ধূপ, আতর, আগরবাতি, নাকি মোমবাতি? আমরা মাজারে দেখি না যে কি দেয়? মাজারে আগরবাতি দেওয়া হয়, তাই না? তাহলে আগরবাতির গন্ধ ছড়াতে লাগলো। মজুরেরা ধান কাটে আর কি করে? কবি গান করে, বুক ফাটিয়ে গান গায়, ভূত পূজা করে, মাজার পূজা দেয়। কি করে তারা? বুক ফাটিয়ে গান গায়। মধুপুর গড় থেকে 3 দিনের পথ কোথায়? মোহাম্মদনগর গ্রাম, কালা পাহাড়, গারো পাহাড়, নাকি চট্টগ্রাম?
কোথায়? মধুপুর গড় থেকে। মধুপুর গড় থেকে 3 দিনের দূরত্ব কোথায়? গারো পাহাড়ে। আচ্ছা, লাল সালু উপন্যাসে হাঁপানি রোগী কে ছিল? হাঁপানি রোগী কে ছিল? মজিদ নাকি সোলেমানের বাপ? জোয়ানমতি নাকি কালুমতি? কে ছিল হাঁপানি রোগী? সোলেমানের বাপ। কোথাকার লোকেরা অশিক্ষিত বর্বর? মহব্বতনগরের, মতিগঞ্জের, মধুপুরের নাকি গারো পাহাড়ের? এটি প্রথমেই বলা হয়েছে, প্রথমে যখন মজিদ ছিল গারো পাহাড়ের ওখানে তখনকার কথা বলা হয়েছে। গারো পাহাড়ের লোকজন অশিক্ষিত এবং বর্বর। কে হাঁটলে মাটিতে আওয়াজ হয়? কে হাঁটলে? রহিমা হাঁটলে মাটিতে আওয়াজ হয়, এই কারণেই বলেছিল অমিন করে হাঁটতে নেই। কে ঠিক মানুষের মতো পানি খায়? রেলওয়ে ইঞ্জিন, চাতক পাখি, মাছ, অজগর। কে মানুষের মতো পানি খায়? রেলওয়ে ইঞ্জিন, মানে অনেক বেশি পানির প্রয়োজন হয়। পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? ছনুর বাপ, খেতানির মা, জমিলা নাকি হাসুনির মা? তাহলে এই রোগী কষ্ট পাচ্ছে কে? খেতানির মা। আমরা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যতে এগুলো পড়েছি। তাহের কাদেরের কনিষ্ঠ ভাইকে? তাহের কাদেরের কনিষ্ঠ ভাই আরেকজন ছিল, আরেক ভাইকে রতন, এবং তাদের বোন কে ছিল? হাসুনির মা। বুড়ো কাউকে না বলে কখন বাড়ি থেকে চলে গেল? এই তো হাসুনির মার যে বাবা বা তাদের বাবা কখন বাড়ি থেকে চলে গেল? সন্ধ্যায়। ঠিক আছে। মতলুব খার বাড়ি কোথায় ছিল? মতলুব খা মহব্বতনগর, আওয়ালপুর, মতিগঞ্জ নাকি মধুপুর? বলো, কই ছিল? আওয়ালপুরের যে পীর, সেই পীরের প্রধান মুরিদ ছিল না মতলুব খা? তার মতলুব খার বাড়ি কই ছিল? আওয়ালপুরে। লাল সালু উপন্যাসে হাসপাতালের অবস্থান কোথায়? কোথায়? মতিগঞ্জে, আওয়ালপুরে, করিমগঞ্জে নাকি মহব্বতনগরে? কোথায়? কোথায়? করিমগঞ্জে। আচ্ছা, আমাদের যেই ব্যাচ কোর্স ছিল ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0, এটিতে তোমরা ভর্তি হয়ে যেতে পারো। কাল অবধি আমাদের সময় আছে, 500 টাকা অ্যাডভান্স দিয়ে প্রি বুকিং করতে পারো। ঠিক আছে। এছাড়া তোমরা যে বইগুলো ফ্রি পাবে এবং সাথে টি শার্ট। আমি বেশি সময় নিব না, এটুকুই। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের এই যে পেজে মেসেজ দিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ দিতে পারো। আচ্ছা, মজিদের মহব্বতনগরের গ্রামে প্রবেশটা কেমন ছিল? কেমন ছিল বলো? নাটকীয় ছিল। মহব্বতনগরে আগমনের পূর্বে মজিদ না, এটা জমিদ না, মজিদ। ঠিক আছে। মজিদ কোথায় ছিল? গারো পাহাড়ে, নোয়াখালীতে, আওয়ালপুরে নাকি করিমগঞ্জে? কোথায় ছিল? গারো পাহাড়ে। মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? নাটকীয়। আচ্ছা, ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পানি পড়া আনতে পাঠিয়েছিল কে? রহিমা, খালেক ব্যাপারী, আমেনা বিবি নাকি তানু বিবি? কে পাঠিয়েছিল? খালেক ব্যাপারী পাঠিয়েছিল। আমেনা বিবি পানি চেয়েছিল, কিন্তু ধলা মিয়াকে পাঠিয়েছিল কে? খালেক ব্যাপারী। করিমন বাতের ব্যথায় জর্জরিত। ছোট ছেলে কাদেরকে পাশের গ্রামের পীরের কাছে পাঠায় পানি পড়া আনতে। লোক বিশ্বাসে কামেল পীরের পানি পড়ায় সর্বরোগের অবসান ঘটে। আচ্ছা, উদ্দীপকের করিমন করিমনটা কে তাহলে? এই তো করিমন যে কই গেল? করিমন যে বিশ্বাস করে আসলে বাতের ব্যথা ভালো হয়। ঠিক আছে। তাহলে করিমন লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আমেনা বিবির সাথে, তাই না? উদ্দীপকের লাল সালু উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? কুসংস্কার, অন্ধবিশ্বাস নাকি পীর ভক্তি? বলো, কোনটি কোনটি? অবশ্যই 3টি। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছেন কে? খালেক ব্যাপারী। কলমা জানোস না বেটা, উক্তিটি কার? বলেছিলাম না, বেটা থাকলে কে? খালেক ব্যাপারী বলেছিল। মজিদের সাংঘাতিক কাজ কোনটি? মিথ্যা কবরকে মাজার বানানো। হ্যাঁ, এটা সত্য। কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকা? না, সে কিন্তু লোভী ছিল, তার অনেক সময় সহায় সম্পত্তি হয়ে গিয়েছিল মাজার ব্যবসা করে। আচ্ছা, ধর্মের নামে নিজের আখের গোছানো। তাহলে কি হবে? 1 এবং 3। মজিদ ক্রোধে কেমন করে, মানে রেগে গিয়ে কেমন করে? সে চিৎকার করে, লাফলাফি করে, গো গো করে, না ফুসফুস করে? কেমন করে সে? গো গো করে। আচ্ছা, জাহিদ শহর থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে গ্রামে ফিরে আসে এবং গ্রামের মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা দেখে ব্যথিত হয়। সে গ্রামে শিক্ষার আলো জ্বালাতে একটি নৈশ বিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। অনুচ্ছেদে জাহিদের সাথে লাল সালু উপন্যাসের কোন চরিত্রটি সাদৃশ্যপূর্ণ বলো দেখি? একমাত্র সচেতন ব্যক্তি কে ছিল আমাদের? আক্কাস। অনুচ্ছেদে উল্লেখিত গ্রামবাসীর জ্ঞানের সীমাবদ্ধতার মধ্যে লাল সালু উপন্যাসের যে দিকটি প্রকাশ পায়, কি কি প্রকাশ পায় দেখো দেখি? দরিদ্রতা, কুসংস্কারচ্ছন্নতা এবং অজ্ঞতা। দরিদ্রতা কিন্তু প্রকাশ আসলে ওইভাবে পায় নাই। কুসংস্কারচ্ছন্নতা এবং অজ্ঞতা, অর্থাৎ 2 এবং 3। লাল সালু উপন্যাসের মজিদের মধ্যে কোনটি অনুপস্থিত? দয়ামায়া, প্রতিহিংসা, সংগ্রামশীলতা, কপটতা। কোনটি অনুপস্থিত? তার মধ্যে কোনো ধরনের দয়ামায়া ছিল না। যেই তার মনে করো পথে আসতো বাধা হয়ে, তাকেই সে কোনো না কোনো ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করতো। তার মধ্যে কোনো ধরনের দয়ামায়া ছিল না। কে কত কষ্ট পেল সে দেখতো না।
লাল সালু উপন্যাসে খালেক ব্যাপারীর প্রথম পক্ষের স্ত্রীর নাম কি? জমিলা, আমেনা, রহিমা নাকি তানবী? প্রথম পক্ষের স্ত্রী কে ছিল? আমেনা। তোরে না বুঝা কষ্ট দিছি হেদিন, কাকে কষ্ট দিয়েছে? রহিমা, হাসুনির মা, জমিলা নাকি আমেনা? কাকে কষ্ট দিয়েছে? হাসুনির মাকে। আচ্ছা, নয়নপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামাল সকলকে একত্রিত করে, কিন্তু গ্রামের মোড়ল যে আবেদ আলী তার শোষণ অব্যাহত রাখার স্বার্থে তাকে বাধা দেয়। এভাবে গ্রামে গণশিক্ষার উদ্যোগ বন্ধ হয়ে যায়। তাহলে এই জামালের সাথে উপন্যাসের কার চরিত্রকে ইঙ্গিত করে? দুদু মিয়া, মোদাব্বের, সলেমানের বাপ নাকি আক্কাস? অবশ্যই আক্কাস। উদ্দীপকের মোড়ল ও লাল সালু উপন্যাসের যে মজিদ চরিত্র, তাতে কি প্রতিফলিত হয়েছে? ধর্মীয় গোড়ামি, স্বার্থপরতা, চতুরতা নাকি আধিপত্যবাদ? কি প্রকাশিত হয়েছে বলো, কি প্রতিফলিত হয়েছে? স্বার্থপরতা। তারা নিজেদের স্বার্থে নিজেদের যেন ক্ষমতা বহাল থাকে এই চিন্তা করেছে, অন্যদের চিন্তা করে নাই যে সবাই শিক্ষিত হয়ে যাবে, তাই না? আচ্ছা, লাল সালু উপন্যাসে মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠিত করে? অলৌকিক ক্ষমতা বলে, সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে, ভালো ব্যবহার দ্বারা নাকি কূটকৌশল দ্বারা? কি দ্বারা? অবশ্যই সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। যেখানে সাপ জাগে সেখানে আবার কমলতার ফুল ফোটে। লাল সালু উপন্যাসের এই বাক্যে সাপ কি অর্থ প্রকাশ করে? কি অর্থ প্রকাশ করে? লালসা, প্রতিহিংসা, কামনা নাকি প্রতিশোধ? কি সাপ দ্বারা বোঝানো হয়? লালসা। ইজারাতদের স্বার্থ রক্ষায় প্রভাবশালীরা নদীতে সাঁকো তৈরির উদ্যোগ থামিয়ে দেয়। আচ্ছা, প্রভাবশালীরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রকে স্মরণ করিয়ে দেয়? কোন চরিত্রকে? মজিদ, খালেক ব্যাপারী, মতলুব খাঁ নাকি আওয়ালপুরের পীর? দেখো, মনে হতে পারে মজিদ না খালেক ব্যাপারী, একটা সন্দেহ আসতে পারে না? দেখো, ইজারাতদের স্বার্থ রক্ষায় প্রভাবশালীরা নদীতে, তাহলে প্রভাবশালী, এখানে প্রভাবশালী কে ছিল? খালেক ব্যাপারী। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু। আচ্ছা, সাহস বিস্তৃত বক্ষপট, এ দৈন্য মাঝারে কবি একবার নিয়ে এসে স্বর্গ হতে বিশ্বাসের ছবি। উদ্দীপকের আলোকে লাল সালু উপন্যাসে প্রাণময় ও সাহস চরিত্র কোনটি? আমরা দেখতে পাই একটি প্রাণময় এবং প্রাণচ্ছন্ন, যে খুবই চঞ্চল, এরকম একটি চরিত্র কোনটি? এবং সাহসী চরিত্র জমিলা, তাই না? সে মজিদকে কিন্তু ভয় পেত না। উক্ত চরিত্র সৃষ্টিতে লেখকের মূল উদ্দেশ্য হলো নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণ ধর্মের জাগরণ, শেকড় গাড়া কুসংস্কার, অন্ধবিশ্বাস ও ভীতির সঙ্গে সুস্থ ও মুক্ত জীবনাকাঙ্ক্ষার দ্বন্দ্ব, ধর্ম ব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট ও সংকটের একটি মানবীয় দ্বন্দ্বময় রূপ সৃষ্টি। কি কি হবে বলো, কি কি হবে? উক্ত যেই জমিলার চরিত্র সৃষ্টি করেছেন তাতে লেখকের মূল উদ্দেশ্য কি কি ছিল? ধর্ম ব্যবসায়ী মজিদের অস্তিত্ব সংকট নাকি শেকড় গাড়া কুসংস্কার, নির্জীব ধর্মতন্ত্রের বিরুদ্ধে পদাঘাত ও সজীব প্রাণের জাগরণ? প্রথম উত্তর হবে 1 ও 2। আচ্ছা, তোমার দাড়ি কই মিয়া কার প্রসঙ্গে বলা হয়েছে? মজিদ, আক্কাস, মোদাব্বের মিয়া নাকি ধলা মিয়া? কার প্রসঙ্গে বলা হয়েছে? আক্কাস। বলেছে কে? মজিদ। তুমি কি হলফ কইরা বলতে পারো তোমার দিলে ময়লা নাই? এই প্রশ্ন কে করেছে? কে করেছে? মজিদ। বিশ্বাসের পাথরে যেন খোদাই সেচক, আমাদের উপন্যাসের শেষ লাইন। কাদের কথা বলা হয়েছে? যারা আল্লাহর উপর ভরসা রাখে না, যারা নাফরমানি করে। ক্ষেতের প্রান্তে জড়ো হওয়া লোকজন মুদাসসির পীরের মাজার বিশ্বাসী মানুষ। ক্ষেতের প্রান্তরে যারা জড়ো হয়েছিল তাদের কথা বলা হচ্ছে। লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন মরার দেশ, বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? লোক শূন্যতা, শস্য শূন্যতা, জ্ঞান শিক্ষাহীনতা নাকি হৃদয়হীনতা? সেখানে শস্য শূন্যতা ছিল, এই কারণে বলা হয়েছে মরার দেশ। সন্তান আকাঙ্ক্ষায় রূপার মনে ঝড় ওঠে। রূপার সাথে লাল সালু উপন্যাসের মিল রয়েছে কার? রহিমার, আমেনার নাকি জমিলার? নাকি কয়টা হতে পারে? আচ্ছা, রহিমার যেহেতু সন্তান ছিল না, সে জমিলাকে সন্তানের মতো স্নেহ করে, তাহলে রহিমাও হতে পারে, আমেনাও। তাহলে 1 ও 2। লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো? আওয়ালপুর গ্রামে সে কখন পৌঁছালো? সূর্য হেলে পড়লে, দুপুরের পূর্বে, সূর্য ডুবে গেলে নাকি সূর্যোদয়ের সাথে সাথে? সে সূর্য হেলে পড়লে পৌঁছালো। মজিদ জমিলার মধ্যে খোদাভীতি জাগাতে চায় যে কারণে। কোন কারণে? জমিলাকে বশ করতে, স্বীয় আধিপত্য বিস্তার করতে, স্রষ্টার সন্তুষ্টির জন্য। না, স্রষ্টার সন্তুষ্টি কিন্তু মজিদের কখনোই উদ্দেশ্য ছিল না, বরং সে চাইতো জমিলাকে বশ করতে এবং তার নিজের যে আধিপত্য সেটি বিস্তার করতে। 1 ও 2। সে যেন খাঁচায় ধরা পড়েছে। কে খাঁচায় ধরা পড়েছে? রহিমা, জমিলা, আমিনা নাকি হাসুনির মা? কে? জমিলা। এটি কে মনে করেছিল? মজিদ মনে করেছিল যখন তাকে মাজারে বেঁধে রাখে, তখন মনে করেছিল যেন জমিলা দমে গিয়েছে। আচ্ছা, ফকির মুন্সির স্ত্রী মরিয়ম সহজ সরল মেয়ে, স্বামীর প্রতি তার অগাধ অটল বিশ্বাস। তার বিবেচনায় ফকির মুন্সি একজন কামেল ও পরহেজগার লোক। অথচ গ্রামে অশিক্ষিত সহজ সরল মানুষের খোদাভীতিকে কাজে লাগিয়ে
ফকির মুন্সি নানা ফতোয়া জারি করে সাধারণ মানুষকে ঠকায়। আচ্ছা, লাল সালু উপন্যাসে কোন চরিত্রের সঙ্গে উদ্দীপকের মরিয়মের সাদৃশ্য রয়েছে? মরিয়মের সাথে কার সাদৃশ্য রয়েছে বলো? মরিয়মের সাথে রহিমার সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের ফকির এবং লাল সালু উপন্যাসের মজিদ উভয়েরই ব্যবসার উৎস কোনটি? প্রতারণা, মানুষের সরলতা, ধর্মভীতি, কোনটি বলো? তিনটি না? অবশ্যই তিনটি। তাহেরার বিয়ে হলো তার চেয়ে কয়েক গুণ বেশি বয়সী হামিদ আলীর সঙ্গে। বিয়ের আগে পাত্রী দেখতে এলে হামিদ আলীকে তাহেরা ভেবেছিল সে তার হবু শ্বশুর। আচ্ছা, উদ্দীপকের তাহেরা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে তুলনীয়? রহিমা, জমিলা, আমেনা নাকি তানু? জমিলার সাথে তুলনা করা হয়। উদ্দীপকের ঘটনাটিতে লাল সালু উপন্যাসে বিধৃত সমাজের কোন দিকটি প্রতিফলিত হয়েছে? বাল্যবিবাহ, অসমবয়সী বিবাহ, বহু বিবাহ নাকি বলপূর্বক বিবাহ? দেখো, মেয়েটির বয়স এমন ছিল যে তার স্বামীকে কি মনে করেছে? যে তার হবু শ্বশুর মনে করেছে। তাহলে কি অসমবয়সী বিবাহ, অর্থাৎ বয়সের অনেক বেশি গ্যাপ ছিল। আচ্ছা, খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে? এখানে খেলোয়াড় কে? এই খেলোয়াড় কথাটা কার প্রসঙ্গে বলা হয়েছে? তাহের কাদেরের বাপ, সে যখন চলে যায় তার প্রসঙ্গে বলা হয়। ছেলেমেয়েরা কখন আমসিপাড়া পড়ে, অর্থাৎ আমপাড়া কখন পড়তে যায়? সকালে, বিকেলে, সন্ধ্যায় নাকি ভোরে? কখন পড়তে যায়? ভোরে। আচ্ছা, মজিদ কার ভয়ে শঙ্কিত হয়? আক্কাসের, আওয়ালপুরের পীরের, জমিলার নাকি খালেক ব্যাপারীর? কার ভয়ে শঙ্কিত হয়? আওয়ালপুরের পীরের। অন্ধকারে মজিদের চোখ কিসের মতো চকচক করে? আগুনের, সাপের, ফসলের নাকি ধানের? তার চোখ সাপের মতো চকচক করে ওঠে। ছোটবেলায় নাকে নোলক পরে হলদে শাড়ি পেঁচিয়ে ছোটাছুটি করতো কে? জমিলা, আমেনা, হাসুনি মা নাকি রহিমা? জমিলার বয়স খুবই অল্প, সে আরেকটু অল্প বয়সে শাড়ি পরে এভাবে ছোটাছুটি করত। লাল সালু উপন্যাসে ঝড় এলে হৈ হৈ করার অভ্যাস কার? হাসুনির মার, জমিলার, রহিমার নাকি মজিদের? কার বলো দেখি হৈ হৈ করার অভ্যাস? হাসুনির মার। প্রাগপুর গ্রামে একজন খ্রিস্টান ধর্মযাজক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের পুরোহিত নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। তাহলে উদ্দীপকের পুরোহিতের সাথে লাল সালু উপন্যাসে কোন চরিত্রে মিল রয়েছে? তাহলে এই ভয়টা কে করত? মজিদ, তাই না? এই মিলের কারণ হলো দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়, ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, আর প্রতিপক্ষের আবির্ভাব। বলতো কি হবে? আচ্ছা, দুর্বলের ক্ষমতা কি কখনো চিরস্থায়ী হয় না? কিন্তু তাহলে ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, প্রতিপক্ষের আবির্ভাব, এই দুটি হবে উত্তর। আচ্ছা, নিচু একটা জায়গা ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাবে বলে চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু কিছুদিন পরে চেয়ারম্যান সাহেব সেখানে এক বিশাল মার্কেট তৈরি করলো। উদ্দীপকের চেয়ারম্যান লাল সালু উপন্যাসে কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? মজিদ, আক্কাস, তাহেরের বাপ নাকি খালেদ ব্যাপারী? বলো, এটা একটু তোমাদের কমেন্ট নেই আমি। আচ্ছা, এটা কিন্তু ভুল হতে পারে অনেকে। আচ্ছা, একটু খেয়াল করবা, আমি একটু বলে দিই, ঠিক আছে? দেখো, কি চেয়ারম্যান কি করলো? একটি বিশাল মার্কেট তৈরি করলো। তাহলে চেয়ারম্যানের সাথে কার মিল রয়েছে বলো? কত নাম্বার? 93 নাম্বার। 93 নাম্বার। তাড়াতাড়ি একটু উত্তর দাও, তাড়াতাড়ি উত্তর দিলে আমরা পরেরটাতে চলে যাব। তোমরা একটু কমেন্টের উত্তর দাও, দেখি কি অবস্থা তোমাদের। সবাই কমেন্ট লিখতে থাকো। 93 এল। আচ্ছা, একজন লিখেছে আক্কাস। কে লিখেছো? আরোহী মজুমদার। আচ্ছা, সিথি ইসলাম লিখেছে 93 কে। 93 কে মজিদ। আচ্ছা, ঠিক আছে, আরো দাও উত্তর। এম জিহাদুল লিখেছে এম তাহেরের বাপ। আচ্ছা, দেখি আরেকটু উত্তর দেখি। 93 কে। 93 কে তাহেরের বাপ। দেখি উত্তর দাও আরেকটু। 93 কে মজিদ। তোমরা উত্তর দিয়েছো 93 কে মজিদ। আচ্ছা, দেখি আরেকটু, কয়েকটা উত্তর নেই, কয়েক ধরনের উত্তর আসতেছে, তো ব্যাপার কি? আচ্ছা, উত্তর দিয়ে থাকো। আবার দেখি এম কে। আচ্ছা, বেশ, তোমাদের মধ্যে কনফিউশন রয়েছে, তাই না? দেখো, এটা কিন্তু একটু খেয়াল করতে হবে, তাই না? ভালো মতো খেয়াল করতে হবে অবশ্যই। আচ্ছা, কমেন্ট যখন চলে এসেছে, আমরা বেশ কয়েকটা কমেন্ট পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা চলে যাই। দেখো, নিচে একটা জায়গা ভরাট করে গ্রামের ছেলেরা খেলার মাঠ বানাতে চেয়েছিল, কিন্তু চেয়ারম্যানকে প্রস্তাব করলো, কিন্তু চেয়ারম্যানের যেহেতু ক্ষমতা আছে, চেয়ারম্যান কি করলো? সেখানে বিশাল মার্কেট তৈরি করলো। তাহলে এরকম ক্ষমতা কার ছিল? খালেক ব্যাপারী। ঠিক আছে, মসজিদ কিন্তু বাধা দিয়েছিল, ঠিক আছে, কিন্তু খালেক ব্যাপারী যেহেতু মক্তব ছিল, সেই মসজিদ বানানোর উদ্যোগ নিয়েছিল। আচ্ছা, উদ্দীপকে চেয়ারম্যানের উদ্দেশ্য লাল সালু উপন্যাসের কোন বিষয়টিতে প্রকাশিত হয়েছে? স্বনির্ভরতা, ধর্মান্ধতা, স্বার্থপরতা নাকি আত্মপ্রচারণা? এখন তো এটা পারার কথা, তাই না? খালেদ ব্যাপারী কি তাহলে কি উদ্দেশ্যে তাহলে এটা করতে দেয় নাই? কি উদ্দেশ্যে? স্বার্থপরতায়, তার নিজের উদ্দেশ্যে আর কি। মজিদ জমিলাকে মাজারে রেখেছিল মনে খোদার ভীতি জাগানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, তার বিদ্রোহী চেতনাকে বিনাশ করার জন্য। কি হবে? মজিদ জমিলাকে কেন বেঁধে রেখেছিল?
দেখো খোদার ভীতি জাগানোর জন্য কিন্তু নয়, তাহলে কি হবে 2 এবং 3। আচ্ছা, লাল সালু উপন্যাসে নিরাগ পড়ার অর্থে কি বোঝানো হয়েছে? গ্রীষ্মের গরম আবহাওয়া, নিস্তব্ধ গুমট আবহাওয়া, অশুভ বিবর্ণ দিন, চৈত্রের তপ্ত রোদ। আচ্ছা, কি হবে তাহলে? এটা গ্রীষ্মের নিস্তব্ধ গুমট আবহাওয়া, নিরাগ পড়া। ঠিক আছে। আচ্ছা, ধূর্ত মুদাচ্ছের গ্রামের সাধারণ মানুষদের অশিক্ষা ও ধর্মের ভিত্তিকে কাজে লাগিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করে। সে তাদের কাছে পানি পড়া ও তাবিজ কবজ বিক্রি করে অর্থ উপার্জন করে। তার স্ত্রী আকলিমা সহজ সরল প্রকৃতির, স্বামীর প্রতি অগাধ বিশ্বাস, আস্থা ও নির্ভরতায় সে অন্ধ। উদ্দীপকের আকলিমা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধি করে? আচ্ছা, রহিমা, তানু বিবি, আমেনা নাকি জমিলা? তাহলে দেখো তার স্ত্রী আকলিমা কি সহজ সরল প্রকৃতি, তার স্বামীকে অগাধ বিশ্বাস করতেছে, তাহলে এটা কার সাথে যায়? রহিমার সাথে, তাই না? আচ্ছা, একটু কমেন্ট দেখি আমি হালকা পাতলা। আচ্ছা, ঠিক আছে। উদ্দীপকের মুদাচ্ছের ও লাল সালু উপন্যাসের মজিদ উভয়েরই অর্থ উপার্জনের কৌশল হলো প্রভাব বিস্তার, প্রতারণা, মিথ্যাচার। কি কি বলো? প্রভাব বিস্তার, প্রতারণা, মিথ্যাচার। কি কি হবে? প্রশ্নটা দেখো। উদ্দীপক মুদাচ্ছের গ্রামের সাধারণ মানুষকে কি করলো? অশিক্ষা এবং ধর্মভিত্তিক কাজে লাগে তাদেরকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে দেখো প্রভাব বিস্তার করছে, প্রতারণা করছে এবং মিথ্যাচারও করছে, সবগুলো। লাল সালু উপন্যাসের শিকারীর একাগ্রতা কার চোখে? কার চোখে? কাদেরের, তাহেরের, মজিদের নাকি খালেক ব্যাপারীর? এই যে শিকারীর মতো একাগ্রতা, এটা কার চোখে ছিল? তাহেরার চোখে। আচ্ছা, 100 নম্বর। ঠিক আছে, এবার আমরা সেঞ্চুরি করে ফেলতেছি এমসিকিউতে। 100 নম্বরের উত্তর কিন্তু তোমরা সবাই দিবে, আমি কিন্তু 100 নম্বরের উত্তরটা দেখবো। একরত্তি মাইয়া কিন্তু বড় ভালো, উক্তিটি কার? রহিমা, জমিলা, তানু বিবি নাকি আমেনা? আচ্ছা, দেখি সেঞ্চুরিতম উত্তর একটু দেখি। 100তম উত্তরটা দাও। তোমাদের 100 নাম্বার দিয়ে লেখো, শুধু অপশন দিও না। ঠিক আছে, 100 উত্তর লেখো, 100 উত্তর লেখো। আচ্ছা, উত্তর তো অনেকে লিখছো, কিন্তু অপশন নাম্বার যদি না দাও তাহলে তো আমি বুঝতে পারছি না কোনটা এটা হবে। আচ্ছা, নবিতা বলেছে 100 কে হবে, সিথি ইসলাম 100 এল, আঞ্জুম নদিয়া কে। আচ্ছা আচ্ছা, তোমরা নাম্বার দাও, না হলে তোমরা আগেরটার যদি কে বলে থাকো আমি কিভাবে বুঝবো? ঠিক আছে। আচ্ছা, 100 তাহলে সেঞ্চুরিতে কি হবে? আচ্ছা, ইসরাত জাহান সে উত্তর দিয়েছো 100, সিথি ইসলাম আবার 100। আচ্ছা, খোরশেদ আলম 100 কে সবাই কে বলেছো? আচ্ছা, অর্পিতা তালুকদার কে? ঠিক আছে, আমরা তাহলে পরেরটা চলে যাই। একরত্তি মায়া কিন্তু বড় ভালো, উক্তিটি রহিমা। আচ্ছা, লাল সালু উপন্যাসের প্রতিবাদী চেতনা কিসের বিরুদ্ধে? ধর্মীয় গোড়ামি, কুসংস্কার, অন্ধবিশ্বাস। কিসের বিরুদ্ধে বলো দেখি? অবশ্যই 3টির বিরুদ্ধেই। নিঃস্ব সালেহার একটিমাত্র পুত্র ছাড়া আপন বলতে কেউ নেই, আর আছে যৎসামান্য অর্থ। পুত্রের মৃত্যুতে সে দিশেহারা হয়ে তান্ত্রিকের কাছে ছুটে যায় সহায় সম্বল নিয়ে। আচ্ছা, উদ্দীপকের সালেহা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের প্রতিরূপ? আমিনা বিবি, ধলা মিয়া, খ্যাংটা বুড়ি, হাসুনির মা। আমরা চরিত্র আলোচনার সময় কিন্তু বলেছিলাম কি হবে তাহলে? খ্যাংটা বুড়ি। আচ্ছা, উদ্দীপকের ঘটনার সাথে উপন্যাসের কোন বাক্যটি সাদৃশ্যপূর্ণ? শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে, ঝুরে আসা চোখে আশেপাশের দিশা নেই, পৃথিবীর দুঃখ বেদনার অর্থহীনতা হারিয়ে গেছে, যেন ঠাটা পড়া মানুষের মতো হয়ে গেছে। কি হবে? প্রথমটি, শোক আগুন হয়ে জড়িয়ে ধরেছে তাকে। ভণ্ড প্রতারক হলেও মজিদ আত্মপ্রতিষ্ঠায় আত্মপ্রত্যয়ী, শেকড় সন্ধানী, অস্তিত্ববাদী, জীবন সিদ্ধান্তে সাহসী। দেখো, সে যতই বিপদ আসুক সে কিন্তু একটু সাহসী ছিল, যতই ষড়যন্ত্র করে হোক, যেভাবেই হোক, নিজের একটি সিদ্ধান্ত সে গ্রহণ করেছে এবং আত্মপ্রতিষ্ঠায় নিজের প্রতি বেশ সে প্রত্যয়ী ছিল, কিন্তু শিকড় সন্ধানী সে ছিল না, তার ওইদিকে কোনো মাথা ব্যথা ছিল না। 1 ও 3 অর্থাৎ এল। মজিদ কিভাবে তার প্রভাব প্রতিষ্ঠা করে? ধর্মের অলৌকিক ক্ষমতা বলে, অতি উত্তম ব্যবহারে মুগ্ধ করে, মাজারের অর্থ ও প্রতিপত্তির জোরে, নাকি সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে? খুবই সহজ প্রশ্ন না? সকলকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে। আচ্ছা, মহব্বতনগরে নতুন পীরের আগমনকে তুলনা করা হয়েছে নতুন ফসল তোলার সাথে, নতুন এক চমকের সাথে, নতুন এক সূর্যোদয়ের সাথে, নবজীবনের প্রেরণার সাথে। কিসের সাথে তুলনা করা হয়েছে? এই নতুন পীর অর্থাৎ মজিদের আগমনকে নতুন এক সূর্যোদয়ের সাথে তুলনা করা হয়েছে। দেখো, যেটা মাত্র বললাম সেটা আবার চলে এসেছে। যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপ রে আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে প্রদীপের আলো বলতে কি বোঝানো হয়েছে? যে মজিদ এমনভাবে আবির্ভাব হয়েছে যেন তার আলোতে যেন সূর্যোদয় এসেছে, এবং সূর্যের মধ্যে কি প্রদীপ যে মোমবাতি, সেটার আলো কি আর দেখা যাবে? সূর্যের আলোটা এতই বিশাল, তাই না? তো এখানে কাউকে বলা হচ্ছে? মজিদকে। মুহিম ভাদ্র মাসের এক বিকেলে দেখলো বিলের পানি, ধান গাছ ও অন্যান্য ফসল একেবারে স্তব্ধ হয়ে আছে। মুহিম যে অবস্থাটি দেখেছে তা লাল সালু উপন্যাসের আলোকে কি বলা যায়? কি বলা যায় বলতো? নিরাগ পড়া, তাই না? আচ্ছা,
এমন অবস্থায় বিলে মাছ ধরছিল কে? তাহের ও তার ভাই, আক্কাস ও তার ভাই, হাসুনির মার দুই ভাই। কে কে মাছ ধরছিল বলো বলো? হাসুনির মার দুই ভাই, হ্যাঁ তাহের এবং তার ভাই, হ্যাঁ তাহের ও তার ভাই কিন্তু হাসুনির মার দুই ভাই, তাহলে 1 ও 3। আচ্ছা ঠিক আছে। তারপর লাল সালু উপন্যাসে পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? ছনুর বাপ, হাসুনির মা, খেতানির মা, মজিদ। আচ্ছা এটা উত্তর দাও। 110তম 110তম এমসিকিউ, এটার অ্যান্সার দাও তোমরা দেখি। আচ্ছা একজন প্রশ্ন করেছো ভাই নাটক কি পড়াবেন নাকি? নাটক কিন্তু আমরা গতদিন পড়িয়েছি, তুমি মনে হয় দেখো নাই। না দেখলে আমাদের ইউটিউবে আপলোড দেওয়া আছে, পেজেও আছে, ভিডিওটা কিন্তু একটু দেখে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা 110 এর উত্তরটা দাও একটু তোমরা। 110 কে বলেছে? একজন কে? সোনুর বাপ। আচ্ছা দেখি আরো কয়েকটা উত্তর দেখি আমরা। 110 এম বলেছো তৃষা। আচ্ছা 110 এম বলেছো তৃষা। আরো দেখি, রোজমনি আবার চেঞ্জ করেছো উত্তর। সামিয়া জাহান, সে বলেছে 110 এল। আচ্ছা দেখি 110 এন বলেছো সানজিদা আক্তার। আচ্ছা সিথি ইসলাম 110 এম, পরি হাওলাদার 110 এম। আচ্ছা আমি উত্তরটা দিয়ে দিচ্ছি তাহলে। 110 কি হবে? পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে কে? খেতানির মা। লাল সালু কি ধরনের উপন্যাস? সমাজ সমস্যামূলক, ধর্ম আশ্রিত, আঞ্চলিক নাকি ঐতিহাসিক? কেমন উপন্যাস? সমাজের সমস্যামূলক। আচ্ছা হালিমার স্বামী পুত্র সন্তানের আশায় এক পীরের দরগা থেকে পানি পড়া এনেছে, ঠিক আছে? কিন্তু পানি পড়া খাওয়ার পরেও যখন পুত্র সন্তান হয় না, তখন গ্রামের অশিক্ষিত লোকেরা নানা কথা বলতে শুরু করলো। হালিমার স্বামী সন্দেহের বসে তাকে তালাক দিয়ে দিল। তাহলে উদ্দীপকের হালিমার সাথে লাল সালু উপন্যাসে কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? কার সাদৃশ্য রয়েছে? আমেনা বিবি, তাই না? উদ্দীপক ও লাল সালু উপন্যাসে প্রকাশিত হয়েছে নিচের কোন ভাবটি? ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস, পীর প্রথা। কোনটি বলো? একটু নিজেরা চেষ্টা করো, আমি উত্তর দিয়ে দিচ্ছি। ধর্মীয় গোড়ামি, অন্ধবিশ্বাস এবং পীর প্রথা, তিনটাই কিন্তু, তাই না? কাশীপুর গ্রামবাসীকে গণশিক্ষা দেওয়ার জন্য জামির আলী সকলকে একত্র করে, কিন্তু গ্রামের মাতব্বর মিঠু ব্যাপারী তাতে বাধা দেন এবং তীব্র প্রতিবাদ জানিয়ে গণশিক্ষা কার্যক্রম বন্ধ করে দেয়। তাহলে এখানে লাল সালু উপন্যাসের কোন ঘটনার সাথে সাদৃশ্য রয়েছে বলো? কোন ঘটনার সাথে? মসজিদ প্রতিষ্ঠায়, মাজার প্রতিষ্ঠায়, স্কুল প্রতিষ্ঠায় নাকি সমবায় প্রতিষ্ঠায়? কোনটিতে? স্কুল প্রতিষ্ঠার, তাই না? স্কুল প্রতিষ্ঠায় বাধা প্রদান করেছিল। মাতব্বর মিঠুর কর্মকাণ্ড লাল সালু উপন্যাসে মসজিদের কোন দিকটি নির্দেশ করে? কোন দিকটি? গভীর চতুরতা, মাজার কেন্দ্রিক আত্মপ্রতিষ্ঠা, ধর্মপ্রাণ মানুষকে জব্দ করা। কোনটি বলো? সবগুলো কিন্তু হবে না। তাহলে মাজার কেন্দ্রিক আত্মপ্রতিষ্ঠা, তাই না? এটা তো হওয়ার কথা। এখন দেখো দেখি এটা হবে? ধর্মপ্রাণ মানুষকে, যে কোনো দুটো উত্তর হবে অথবা একটা, তাই না? তাহলে এখানে খেয়াল করতে হবে, আমাদের এগুলো একটু ভালো মতন খেয়াল করবা যখন বহুপদী এগুলো থাকবে। গভীর চতুরতা, মাজার কেন্দ্রিক আত্মপ্রতিষ্ঠা, ধর্মপ্রাণ মানুষকে জব্দ করা। তাহলে ধর্মপ্রাণ মানুষকে জব্দ করলো এবং মাজার কেন্দ্রিক আত্মপ্রতিষ্ঠা করলো, তাই না? তার নিজের ক্ষমতা যেন না কমে যায়। স্কুল প্রতিষ্ঠা হলে সবাই শিক্ষিত হয়ে যাবে। শিক্ষিত হলে কি হবে? শিক্ষিত হলে তখন তারা মাজারের প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসটা থাকবে না। মসজিদের মন অন্ধকার হয়ে আসে কেন? আচ্ছা এখানে একটু অপশনগুলো ভুল আছে, এটা আমরা একটু টেস্ট পেপার থেকে নিয়েছি, ঠিক আছে? এখানে কোনো উত্তরই সঠিক নয়। এখানে যখন ঝালরের বর্ণটা বিবর্ণ হয়ে যায়, ঝালর অর্থ কাপড়, মাজারের চারপাশে যে কাপড়গুলো দেওয়া থাকে, সেই কাপড়ের রং যখন উঠে যেতে থাকে, তখন মসজিদের মন অন্ধকার হয়ে আসে। যখন সে ভয় পেতে থাকে যে এখন হয়তো আমার মাজারের সময় শেষ হয়ে আসলো, তাই না? আমার ক্ষমতা শেষ হয়ে গেল। অনারে কন খোদাই জানি আমার মউত দেয়, ঠিক আছে? কে কার উদ্দেশ্যে উক্তিটি করে? হাসুনির মা রহিমাকে, আমেনা বিবি রহিমাকে, দুদু মিয়া খালেক ব্যাপারীকে, তাহেরা কাদেরের মা তার স্বামীকে। কে কাকে বলে এটা? যে তা ওনারে কন খোদাই জানি আমারে মউত দেয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা এটাও আমি নিবো একটু, ঠিক আছে? আমি যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের থেকে নিচ্ছি। আচ্ছা 117 উত্তর দাও। 117 ওনারে কন খোদাই জানি আমার মউত দেয়, কে কার উদ্দেশ্যে বলেছে? কে তাহলে তার মৃত্যু কামনা করতে বলছে নিজেই? 117 নাম্বার। 117 উত্তর কি হবে বলো? হাসুনির মা রহিমাকে, আমেনা বিবি রহিমাকে, দুদু মিয়া খালেক ব্যাপারীকে, তাহেরা কাদেরের মা তার স্বামীকে। বলো 117 কে? 117 কে? হ্যাঁ ভেরি গুড, আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। হাসুনির মা বলেছিল রহিমাকে যেন ওনারে কোন, অর্থাৎ মসজিদকে যেন বলে যেন মসজিদ তার মৃত্যুর জন্য দোয়া করে। কারণ হাসুনির মা বাবা মা যে ঝগড়া করতো, এটা তার আসলে সে সহ্য করতে পারছিল না। এই ঝগড়া অতিষ্ঠ হয়ে সে নিজের মৃত্যু কামনা করছিল। ধূর্ত কবিরাজ রাজীব সাধারণ মানুষের অশিক্ষা ও ধর্মান্ধতাকে কাজে লাগিয়ে সেখানে শুরু করে পানি পড়া দেওয়া এবং কবিরাজি চিকিৎসা। সে লোকজনকে ঠকিয়ে প্রচুর অর্থ উপার্জন করে। তার স্ত্রী সহজ সরল শিলা, স্বামীর প্রতি বিশ্বাস, আস্থা ও নির্ভরতায় অন্ধ। উদ্দীপকের শিলা লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ? আমেনা, জমিলা, তানু বিবি নাকি রহিমা?
অবশ্যই রহিমা। উদ্দীপকের রাজীব ও লালসাল উপন্যাসের মজিদ উভয়েরই অর্থ উপার্জনের কৌশল হলো প্রতারণা, প্রভাব বিস্তার, বাকুলতা। কি কি হবে বলো তাড়াতাড়ি। প্রতারণা এবং প্রভাব বিস্তার। লালসাল উপন্যাসে কার সাদা সুন্দর পা দেখে মজিদের মনের সাপ জেগেছিল? ওই তো আমরা বললাম মনের সাপ অর্থ কি? লালসা। আমিনা বিবির, জমিলার, হাসুনির মায়ের নাকি রহিমা? আমিনা বিবির সাদা পা দেখে মজিদের মনে লালসা জেগেছিল, অর্থাৎ মনের সাপ জেগেছিল। লালসাল উপন্যাসে পাথর এবার হঠাৎ নড়ে ওঠে। আচ্ছা, বাক্যটিতে পাথর বলতে কাকে বোঝানো হয়েছিল? আমিনা বিবি, খালেক ব্যাপারী, রহিমা নাকি মজিদ? কাকে বোঝানো হয়েছিল পাথর বলতে? যে পাথর এবার হঠাৎ নড়ে ওঠে, এটাকে বোঝানো হয়েছিল মজিদ। মজিদ অনেকক্ষণ স্তব্ধ পাথরের মতো বসেছিল, তারপর সে নড়ে উঠেছিল। মাজারটি তার শক্তির মূল বলতে কি বোঝানো হয়েছে? বিশ্বাস, আনুগত্য, ভীতি, অনুরাগ। আমরা এটি আবারও দেখেছিলাম। বিশ্বাস। মোহাম্মদনগরবাসীর কাছে রহস্যময় কে? খালেক ব্যাপারী, আওয়ালপুরের পীর, রহিমা নাকি মজিদ? মজিদ যখন এভাবে হঠাৎ আগমন করলো এবং মোদাসসির পীরের কথা বললো, তখন তাকে দেখে গ্রামের মানুষরা রহস্যময় মনে করেছিল। তাহলে উত্তর কে? মজিদ। মোহাম্মদনগর গ্রামের মানুষের মাজার ভীতির কারণ কি? লেখাপড়া না জানা, অন্ধবিশ্বাস, মজিদের কৌশল, প্রান্তিক জনগোষ্ঠী। কি? তারা আসলে অন্ধবিশ্বাসী ছিল, তাই না? এক পীর সাহেব আইসেন না হে গেরামে, তানি নাকি মরা মাইসে জিন্দা কইরা দেন। উক্তিটি কার? ধলামিয়ার, খালেক ব্যাপারী, রহিমা বিবির, আমিনা বিবির? উক্তিটি রহিমা বিবির। তিনি মজিদকে বলেছিলেন এই কথাটি। লালসাল উপন্যাসে হাসপাতালটা কোথায়? হাসপাতালটা কোথায় আমরা পড়ে ফেলেছি না অলরেডি? আচ্ছা, হাসপাতালটা করিমগঞ্জে। লালসাল উপন্যাসের মূল উপজীব্য হলো পীরবাদ, অস্তিত্ববাদ, অন্ধবিশ্বাস। লালসাল উপন্যাসের মূল যে উপজীব্য সেটি কি? পীরবাদ এবং অন্ধবিশ্বাস, তাই না? তাহলে 1 ও 3। ওনারে কোন আমার মতের জন্য জানি দোয়া করে। উক্তিটি কার? তাহলে উক্তিটি হলো হাসুনের মা, এবং কাকে বলেছিল? রহিমাকে। কি মিয়া, তোমার দিলে কি ময়লা আছে? এখানে ময়লা কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাপ, হিংসা, সন্দেহ নাকি রাগ? কি অর্থে ব্যবহৃত হয়েছে বলো? এটি পাপ অর্থে ব্যবহৃত। তোমার দিলে কি পাপ আছে? ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে? উক্তিটি কার? রহিমার, তানু বিবির, হাসুনের মার নাকি জমিলার? 130 নাম্বার। এটাও আমরা তোমাদের থেকে নিয়ে নেই, ঠিক আছে? তাহলে ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে, উক্তিটি কার? রহিমার, তানু বিবির, হাসুনির মার নাকি জমিলার? এটি কিন্তু প্রশ্ন করা হয়েছিল মজিদকে। তাহলে এত স্ট্রং একটা বোল্ড স্টেটমেন্ট, ঠিক আছে? মজিদকে তো সবাই ভয় পেত, তাহলে এই ভয় সবাই যেহেতু ভয় পেত, তাহলে এত স্ট্রং একটি কথা কে বলতে পারে বলো? 130 130 130 130 এর উত্তর দাও। 130 নাম্বার দিতে হবে কিন্তু, ঠিক আছে? 130 নাম্বার না দিলে আমি কিন্তু বুঝতে পারবো না। 130 সামিয়া জাহান কে? আচ্ছা, সামিয়া জাহান কে? সিথি ইসলাম 130 কে? কামরুন নাসা বেগম, রহিমা, পূজামণি চাকমা 130 কে? 130 কে? 130 কে? আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই বলেছিল, ঠিক আছে? তাহলে এটা কি? রহিমার। লালসাল উপন্যাসের মূল উপজীব্য হলো ধর্ম, পীরবাদ, অস্তিত্ববাদ। তাহলে কি? ধর্ম এবং অস্তিত্ববাদ, ঠিক আছে? ধর্ম বলতে ধর্ম তো না, পীরবাদ, ধর্ম এবং পীরবাদ। আচ্ছা, 1 ও 2। লালসালু একটি রোমান্টিক উপন্যাস, পীরবাদী উপন্যাস, সামাজিক সমসাময়িক উপন্যাস, ঐতিহাসিক উপন্যাস। কোনটি হবে? কোনটি হবে? এটি হবে সামাজিক সমস্যামূলক উপন্যাস। আচ্ছা, সামাজিক সমস্যামূলক উপন্যাস। খেলোয়াড় চলে গেছে, খেলবে কার সঙ্গে? এখানে খেলোয়াড় কে? হাসুনির মা, তাহের কাদের বাপ, আমিনা বিবি নাকি জমিলা? কে? খেলোয়াড়কে চলে গেছে, তাহের কাদের বাপ। আচ্ছা, মজিদ আক্কাসের স্কুল স্থাপনের প্রচেষ্টাকে বানচাল করে দেয় কেন? মজিদের প্রতিপত্তি কমে যাবে, মক্তব শিক্ষা ব্যাহত হবে, শিক্ষা অন্ধবিশ্বাস দূর করবে, ধর্ম শিক্ষা হ্রাস পাবে। কেন বলো? কেন কেন কেন? মজিদের প্রতিপত্তি কমে যাবে, তাই না? ও না না, সরি সরি সরি, অন্ধবিশ্বাস, শিক্ষা অন্ধবিশ্বাস দূর করবে। তাহলে কি হবে? মজিদের প্রতিপত্তি কমে যাবে। আচ্ছা, কোটরাগত নিমিলিত সে চোখে একটুও কম্পন নেই। লালসাল উপন্যাসের উক্ত বাক্যে প্রকাশ পেয়েছে দৃষ্টির একাগ্রতা, অপরাধবোধ, মানসিক দৃঢ়তা নাকি ধর্মান্ধতা? কোনটি হবে বলতো? কোটরাগত নিমিলিত সে চোখে একটুও কম্পন নেই, এটি হবে মানসিক দৃঢ়তা। আওয়ালপুরের পীর সাহেবের তুলনায় মজিদ কেন অন্তরে অন্তরে দীনতা বোধ করে? কেন অন্তরে দীনতা বোধ করে? তার মাজার নকল বলে, রুহানি তাগদ না থাকায়, নিজের প্রতি আস্থার অভাবে, নাকি আওয়ালপুরের জনসমুদ্র দেখে? তার নিজের প্রতি আস্থার অভাব ছিল। লালসাল উপন্যাসে শেষ পর্যন্ত মজিদের টালমাতাল অবস্থার মূল কারণ কি? জমিলার অবাধ্যতা, রহিমার বাৎসল্য প্রেম, পীর সাহেবের আধিপত্য নাকি প্রাকৃতিক দুর্যোগ? কোনটি হবে?
এটি জমিলার অবাধ্যতা। জমিলা যখন অবাধ্যতা থাকে তখন রহিমের ধীরে ধীরে মনের শক্তিও কমে আসে, ঠিক আছে, একটু তখন তার মধ্যে অস্থিরতা কাজ করে। সাপের কামড়ে মৃতপ্রায় সুমনকে বাঁচানোর জন্য তার বাবা ওঝা ডেকে আনার উদ্যোগ নিলেও কলেজ পড়ুয়া আকাশ তাতে বাধা দেয়। সে বন্ধুদের নিয়ে সুমনকে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। উদ্দীপকের আকাশের সঙ্গে লাল সালু উপন্যাসের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে? মতলুব খাঁ, আকাশ, তাহের নাকি খালিক ব্যাপারী? তাহলে আকাশ কে ছিল? এই তো সচেতন যেই ছেলেটা, তাহলে কার সাথে সাদৃশ্য রয়েছে? আকাশের সাথে। উক্ত চরিত্র ও উদ্দীপকের আকাশের মধ্যে যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে, কুসংস্কারহীনতা, স্বাস্থ্য সচেতনতা, কুপমকতা, প্রথা বিরোধিতা, কোনটা হবে? প্রশ্নতে কোন বৈশিষ্ট্য ফুটে রয়েছে? দেখো, কুসংস্কারহীনতা, কুসংস্কারাচ্ছন্নতা কিন্তু না, কুসংস্কারহীনতা। আচ্ছা, কলমা জানো মিয়া লাল সালু উপন্যাসে মজিদ কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিল? কাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেছিল? কলমা জানো মিয়া, এই মিয়া প্রশ্নটি কিন্তু মজিদই করেছিল এবং কাকে উদ্দেশ্য করে? আর দেখো, দুদু মিয়াকে প্রশ্ন করেছিল। মজিদের আত্মবিশ্বাসের কারণ কি? মজিদের আত্মবিশ্বাসের কারণ হলো গায়ের মাতব্বর তার অনুগত, হ্যাঁ সত্য। ধর্মের শক্তিশালী তুরুপ তার হাতে, এটাও সত্য। শিকড় হিসেবে মাজার তার বড় আশ্রয়, দেখো এটাও কিন্তু সত্য। আরবপুর গ্রামে একজন চিকিৎসক এসে উপস্থিত হন। বিপদে আপদে গ্রামের সাধারণ মানুষেরা তার কাছে আসতে শুরু করলে গ্রামের অন্য একজন চিকিৎসক নিজের যশ নষ্ট হওয়ার আশঙ্কা করতে লাগলেন। উদ্দীপকের অন্য চিকিৎসকের সাথে লাল সালু উপন্যাসে কোন চরিত্রের মিল রয়েছে? খালেক ব্যাপারী, আক্কাস, আওয়ালপুরের পীর নাকি মজিদ? কার সাথে মিল রয়েছে? দেখো, এই তো অন্য চিকিৎসক যে তো ভয়টা পাইতো। কে ভয়টা পাইতো? মজিদ ভয়টা পেত। উক্ত মিলের কারণ নয় কোনটি? প্রভাব বিস্তারকারী ক্ষমতা চিরস্থায়ী হয়, এটি কি কখনো হয়? এটি কিন্তু হয় না। তাহলে আমরা বুঝতে পারছি যে বাকি দুটাই হবে। আচ্ছা, তাও দেখি। ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা, হ্যাঁ অবশ্যই। সবলের অত্যাচার ও নিষ্পেষণ চিরস্থায়ী হয়। আচ্ছা, এখানে তাহলে এটি তোমার অপশন একটু ভুল রয়েছে, এখানে শুধুমাত্র 2 হবে, ঠিক আছে। এখানে অপশনে নাই যে সবল অত্যাচার ও নিষ্পেষণ কি চিরস্থায়ী হয়? না, হয় না। একসময় কিন্তু তারা হেরে যায়। প্রভাব বিস্তারকারী ক্ষমতাও কিন্তু কখনোই চিরস্থায়ী হয় না। আচ্ছা, লাল সালু উপন্যাসে মজিদ কোন সময় আওয়ালপুর গ্রামে পৌঁছালো? কোন সময় সূর্য হেলে পড়লে? দুপুরের পূর্বে, সূর্য ডুবে গেলে নাকি সূর্যোদয়ের সাথে সাথে? দেখো, সূর্য হেলে পড়লে, ঠিক আছে। এবার আমরা সর্বশেষ এমসিকিউতে যাব। সর্বশেষ এমসিকিউতে তোমাদের উত্তর নিব, ঠিক আছে। 144 নাম্বার, আমরা 144 নাম্বারে চলে আসতেছি। আচ্ছা, লাল সালু উপন্যাসে বর্ণিত কিন্তু দেশটা কেমন? মরার দেশ। বাক্যটিতে মরার দেশ বলতে কি বোঝানো হয়েছে? 144 নাম্বারের উত্তর তোমরা দিতে শুরু করো। 144 নাম্বার কিন্তু একটু আগে আমরা পেয়েছিলাম। 144 নাম্বার উত্তর দিয়ে দাও তোমরা। আচ্ছা, 144 নাম্বার উত্তর দাও। 144 নাম্বারের উত্তর দাও। 144 143 উত্তর দিচ্ছ এখনো। আচ্ছা, 144টা দিলে আমাদের এটাই শেষ এমসিকিউ আর কি। 144 এল আফরিন নেসা, 144 এল, আচ্ছা 144 এল সামিয়া জাহান, তৃষা, খাদিজা রহমান, সবাই 144 এল দিয়েছো। আচ্ছা, রোজমনি 144 এল। হ্যাঁ, এটি আমরা শেষ করে দেই। এটির উত্তর শস্য শূন্যতা 144 এল নাম্বার। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের উপন্যাসের যেই একদম A to Z ক্লাস, ঠিক আছে। এমসিকিউ আমরা 144টি এমসিকিউ আলোচনা করেছি, সবকিছুই আমাদের মোটামুটি আলোচনার মধ্যে ছিল। আচ্ছা, আমি একটু বলে রাখি, আজকে যে প্রশ্নগুলো মূলত আমরা কথাবার্তা বলেছি, এই প্রশ্নগুলোর মধ্যে আমরা তোমাদের বিগত বছরের যে বোর্ডের প্রশ্নগুলো ছিল এই লাল সালু উপন্যাস থেকে সবগুলো বোর্ডের প্রশ্ন রেখেছিলাম। তোমাদের টেস্ট পরীক্ষায় যে প্রশ্নগুলো ছিল লাল সালু উপন্যাস থেকে সবগুলো টেস্ট পরীক্ষার প্রশ্ন ছিল। পাশাপাশি আমাদের নিজস্ব তৈরি প্রশ্ন ছিল। আমাদের নিজস্ব তৈরি যে কন্টেন্ট গুলা ছিল, আমাদের লেকচার শিট, ওই লেকচার শিট, একাডেমিক লেকচার শিট থেকে কিন্তু আমরা প্রশ্ন এবং টপিক গুলা কিন্তু একদম টোটালি তোমাদের এখানে ইনক্লুড করেছিলাম। তো এই যে ক্লাসের পিডিএফটা আছে, এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, আমাদের এই ক্লাসের ক্যাপশনে দেখবা যে একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা অ্যাড হবা। ওই টেলিগ্রাম গ্রুপের মধ্যে আমরা কিছুক্ষণ পরেই এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব। তোমরা প্রয়োজনে সেখান থেকে দেখে যে মেন উক্তিগুলো ছিল, পরিচিতিগুলো ছিল, শব্দার্থ যেগুলো ছিল, গুরুত্বপূর্ণ তথ্যগুলো যেগুলো ছিল, সেগুলো সবগুলো তোমরা একবার করে প্র্যাকটিস করে নিবা, দেখে নিবা। বিভিন্ন জায়গাতে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। এখানে যেগুলো ছিল আমরা কিন্তু অলরেডি ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তো কয়েকদিন মানে কয়েক ঘন্টা পরে আসলে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা আমাদের সন্ধ্যা 7:30 লাইভে কিন্তু বলেছিলাম যে কি কি করণীয় তোমার এই মুহূর্তে আজকে রাতে এবং আগামীকালকে। সেই ভিডিওটা তোমরা 2-3টা পোস্ট আগে যে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের করণীয়গুলো তোমরা বুঝতে পারবা। তোমাদের বোর্ড পরীক্ষার এমসিকিউ ওএমআর, রিটেনের ওএমআর কিভাবে ফিল আপ করবা সেটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, সেটাও দেখবা।
আর পাশাপাশি দিন শেষে বলতে হয়, আমরা যারা স্বপ্ন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়তে পড়ার, যাদের স্বপ্ন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে একটা সিট আমার লাগবেই, আমার মা বাবার স্বপ্ন আমি পূরণ করব, দিন শেষে আমাদের যে চাওয়া যে ব্রাইট ফিউচার, সেই ফিউচারের একটা স্টেপ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গাটায় তোমার স্বপ্ন পূরণের জন্য, এবং আমরা যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো থেকে পড়তে গেলে অনেক টাকা খরচ হয়, মা বাবার অনেক টাকা তোমার সেখানে এক্সপেন্স হিসেবে খরচ করতে হবে, যাদের আর্থিক অবস্থা একটু অসচ্ছল, মিডল ক্লাস বা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সন্তান যারা, তাদের জন্য কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির বোঝাটা আসলে অনেক বিশাল। তো সেই জায়গাটায় তোমরা যদি চাও পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে, তাহলে তোমরা যুক্ত হয়ে যেতে পারো ঢাবি স্বপ্নপূরণ ব্যাচ 4.0-তে। আমাদের এর আগেও প্রত্যেক বছরই এইচএসসি এবং অ্যাডমিশনের ব্যাচ ছিল, তারই ধারাবাহিকতায় এবছর আমরা ব্যাচ রেখেছি। যারা নতুন করে ক্লাসে যুক্ত হয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলে দিতে চাই, সেটা হচ্ছে আমাদের এই অ্যাডমিশন ব্যাচের অনন্যতা কি। অনন্যতা হচ্ছে আমরা এখানে যারা ক্লাস দিব তারা অফলাইনে অনেক বছর থেকে ক্লাস দিচ্ছে, পাশাপাশি অনলাইনেও তোমাদের বিগত বছরগুলোতে ক্লাস নিয়েছে। আমাদের ক্লাসগুলো থেকে তোমরা ঢাকা ইউনিভার্সিটি আমাদের লেকচার শিট কিংবা লেকচার বুক থেকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়তে তোমরা সরাসরি প্রশ্ন পাবা। এবং আমরা কিন্তু এই প্রশ্ন কমন পাওয়ার রেশিওটা কিছু কিছু সাবজেক্টে 100%, কিছু কিছু সাবজেক্টে 90%-এর অ্যাবভ। তো এই প্রশ্নগুলো কমন আসার পিছনে মূল এফোর্টটা আমাদেরকে প্রত্যেক বছরই দিতে হয়, সেটা ক্লাসের মাধ্যমে হোক, সেটা লেকচার শিট আপডেট করার মাধ্যমে হোক। এবং পাশাপাশি আমাদের যে বইগুলো আছে, এই বইগুলা তোমরা এখন কিন্তু একদম সম্পূর্ণ বিনামূল্যতে পাচ্ছ, মাত্র 2,999 টাকায়। তবে এখন যদি তোমরা প্রি বুকিং করো, পেমেন্টটা 2,999 টাকাই থাকবে। আগামী 2 দিন বা 3 দিন পর সেই পেমেন্টটা 4,500 টাকা হয়ে যাবে। তো তোমরা এখন একাডেমি বোর্ড পরীক্ষা চলাকালীন অবস্থায় 500 টাকা পেমেন্ট করে প্রি বুকিং দিয়ে তোমরা কিন্তু চাইলে এই ব্যাচে যুক্ত হতে পারো। সেই জন্য আমাদের পেজে মেসেজ দিতে হবে, অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবা, 018524711092। এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপে নক দিবা, তাহলে আমরা ডিটেলসটা তোমাদেরকে বলে দিব। এবং আমরা এখানে কিন্তু সকল বিষয়ের ক্লাস নেই, কোন একটা সাবজেক্টেরও বাদ যাবে না। সকল বিষয়ের প্রত্যেকটা ক্লাসের সাথে তোমরা পরীক্ষা পাবা, এবং একটা কোর্সের মধ্যেই তোমার প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য আলাদা করে ক্লাস পাবা। শুধু একটা কোর্স করলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে। আগামীকালকে যেহেতু বোর্ড পরীক্ষা, সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আমরা বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পর আমরা কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান ক্লাস নিব, এবং রাতের বেলায় তোমাদের জন্য আমরা আবার গ্রামারের ক্লাস শুরু করব। যেহেতু 2 দিন সময় পাবা তোমরা সেকেন্ড পেপারের জন্য, তো গ্রামারটাও আমরা একইভাবে সম্পূর্ণ শেষ করে দিব ইনশাল্লাহ। এবং তোমাদের বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো কিন্তু আমরা দিয়ে দিব আমাদের পেজ থেকে, লাইভের মাধ্যমে হোক, পোস্টের মাধ্যমে হোক। তো সবাই ভালো থাকো, সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই সুস্থভাবে কালকে পরীক্ষা হলে যাও। যে জিনিসগুলো তোমার গুছিয়ে নিতে হবে সেই জিনিসগুলো গুছিয়ে নিয়ে নাও, প্রয়োজনে কয়েকবার রিচেক দাও, হ্যান্ড কালকে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হলে চলে যাবা, দেরি করা যাবে না। তোমার বোর্ড পরীক্ষার অভিজ্ঞতা কেমন ছিল? আচ্ছা, পরীক্ষায় এখন হয়তো অনেকে জেগে আছো হয়তো বা, তাই না? আমাদের ভিডিও দেখছো, অনেক জেগে আছো, কিন্তু কথা হলো 11টার মধ্যে ঘুমিয়ে যাবা, ঠিক আছে? আমি যেটা করেছিলাম, আমার ক্ষেত্রে যেহেতু ভাইয়া জিজ্ঞেস করেন, আমি মেসে থাকতাম, তো দেখা গেল আমার ওইভাবেই প্রিপারেশন নিতে আব্বু আমার সাথে রাতে কথা বলে তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম, যে সকালে তো উঠতে হবে তো একাই। যদি আমি সকালে ঘুম থেকে উঠতে মিস করি তাহলে কি হবে? রাতে একটু পরীক্ষা নিয়ে তেমন চিন্তা করি নাই, কারণ চিন্তা করলে আসলে পরীক্ষা খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু আমার চিন্তা ছিল এরকমই যে সকালে ঘুম থেকে উঠতে মিস করা যাবে না। তো মোটামুটি ভালো একটা ঘুম দিয়ে ভোরবেলা উঠলাম, তারপর প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে গেছিলাম। পরীক্ষা আসলে তেমন ভয়ের কিছুই নাই, ঠিক আছে? পরীক্ষা হলে ঢোকার আগে অব্দি একটু ভয় লাগে, কিন্তু পরীক্ষা হলে ঢুকলে আর তেমন দেখবা যে ভয় কাজ করতেছে না। প্রশ্ন পেলেও ভয় লাগবে না, দেখবা আমরা যা পড়িয়েছি, তোমরা যারা ক্লাস করছো মনোযোগ দিয়ে দেখবা যে পরীক্ষা এগুলোই আসছে, ঠিক আছে? একদম সবই দেখা যাবে, কমন পাবা। কিন্তু কোনো ধরনের প্যানিক করা যাবে না। প্যানিক করে এই তো হয়তো তোমার খ উত্তর হবে, তুমি ভুল করে গিয়ে ঘ দাঁড়িয়ে ফেলছো, তাহলে দাগিয়ে ফেললে কিন্তু একবার দাগিয়ে ফেললে সেই জিনিস কিন্তু ফেরানো যাবে না আর। তাহলে একদম মনোযোগ দিয়ে খেয়াল করবা, এবং প্রথমে রোল রেজিস্ট্রেশন যখন পূরণ করবা আর কি, তখনই যেন কোনো ধরনের ভুল না হয়, ঠিক আছে? ভুল না হয় এই চেষ্টা করবা, সেট কোড ভালো মতন পূরণ করবা, এই আর কি। আর তা বাদে ভয়ের কিছু নাই, ইনশাল্লাহ সবার পরীক্ষা খুব ভালো হবে। দেখা হবে ইনশাল্লাহ আরো সামনের দিনগুলোতে। হ্যাঁ, অবশ্যই। আর পাশাপাশি হচ্ছে পরীক্ষার হলে একটু আগে যাবা, এটা বারবারই কারণে বলছি। অনেকে আমরা দেখি বোর্ড পরীক্ষার কেন্দ্রে একটু দেরি করে জয়েন করে, এর ফলে নার্ভাসনেস কাজ করে। তো তোমরা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হলে যে দরকার ওয়েট করবা, কেন্দ্রের সামনে যে অপেক্ষা করবা। এবং তোমার যেহেতু প্রথম পরীক্ষা, তোমার আবার সিটটাও খুঁজে বের করতে হবে।
তো প্রথম দিন একটু তাড়াতাড়ি যাওয়াটাই বেটার। ঠিক আছে, সবাই ভালো থাকো। তোমাদের সাথে আগামীকালকে দেখা হচ্ছে। আমাদের পেজে নজর রাখো। ক্লাসের পিডিএফ এর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা আমাদের ক্যাপশনে দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে তোমরা আমাদের সাথে আমাদের শেষ মুহূর্তে আজকে রাতের প্রিপারেশনটা কমপ্লিট করে ফেলো। সবার সাথে কালকে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আসসালামু আলাইকুম।